7 না স্যার 7 পর্যন্ত। ওকে, তাহলে 8 থেকে, তাই তো? জি স্যার। ওকে, আচ্ছা 8-এ তাহলে চলে আসেন। চলেন আমরা 8 থেকে দেখা শুরু করি। আর আরেকটা বিষয় সেটা হইল যে আপনাদের অনেক কোশ্চিন টোশ্চিন চলে আসবে, অনেক কিছুই মাথার মধ্যে আসতে পারে। এখন এই জিনিসগুলো প্রথম কয়েকটা ক্লাস আগে করতে হয়, ঠিক আছে? যা প্রায় মোটামুটি 4 থেকে 5টা ক্লাস করলে তখন ক্লাসের ধারাগুলো বোঝা যায়। হঠাৎ করে তো আসলে আপনি যদি আমার প্রথম দিন একটা ক্লাস করেন তাহলে ওই একটা ক্লাস থেকে কিন্তু আসলে বোঝা যায় না, যে ক্লাসের ধরন বোঝা যায় না, টোন বোঝা যায় না, যে কোন টোনে কথা বলতেছে বা হচ্ছে কিভাবে আগাইতে হয়, কিভাবে লিখতে হয়, এটা বোঝা যায় না। যে অ্যাটলিস্ট ওই জন্য আমরা বলছিলাম কি যে 6 নাম্বার লেকচার পর্যন্ত আপনাকে একটু কষ্ট করে থাকতে হবে, তাহলে আপনি মোটামুটি একটা ধারা বুঝতে পারবেন যে হ্যাঁ, কারণ 6 নাম্বার পর্যন্ত গেলে 3টা এমসিকিউ 3টা রিটেন, এই হচ্ছে আপনার এমসিকিউ এর 3টা পার্ট, আর রিটেনে যদি 3টা পার্ট কমপ্লিট করতে পারেন তাহলে একটা আপনি ওয়ে পাবেন যে কোন ওয়েতে আগাইতে হয়। আদারওয়াইজ ওই একটা ক্লাস 2টা ক্লাস করে যদি লাফালাফি করেন তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু বুঝতে পারবেন না, কারণ আপনার কারো পক্ষেই সম্ভব নয় যে আপনাকে একটা ক্লাসে সকল ম্যাথের হচ্ছে কাহিনীগুলো বুঝাই দিবে, এটা তো সম্ভব না। স্টেপ বাই স্টেপ আগাইতে হয়, এই জায়গাগুলো একটু ফোকাস করবেন। আর 2 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে যে বাসার যে কাজগুলো দেওয়া থাকে ওই কাজগুলো একটু প্রপারলি করার চেষ্টা করেন, কারণ ক্লাসের পড়া না হয় আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করতেছি, একটা জায়গায় 2টা করে ক্লাস নিয়ে আপনাকে কভার করে দিচ্ছি, কিন্তু বাসার পড়া তো আসলে কি করতেছেন ওটা আমাদের পক্ষে দেখা সম্ভব হচ্ছে না, ওটার দায়িত্ব কিন্তু নিজেরা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 8 নম্বর কোশ্চেনের দিকে একটু চলে আসেন। দেখেন 8 নম্বর কোশ্চেনে কি বলতেছে। কোশ্চেনে বলতেছে যে ইন অ্যান অ্যাকোস্টিক ক্লাস, একটা ক্লাস আছে যে ক্লাসগুলো শব্দ নিয়ে ক্লাস হয়, এদেরকে বলা হয় অ্যাকোস্টিক ক্লাস। এই অ্যাকোস্টিক ক্লাসে ওরা বলতেছে 120 স্টুডেন্ট আর মেল স্টুডেন্ট আছে হচ্ছে কতজন? মেল স্টুডেন্ট আছে হচ্ছে 120 জন। তাহলে প্রথমে আমরা তথ্য পাইলাম কাকে নিয়ে? মেল স্টুডেন্টকে নিয়ে। একদম প্রথমে আমরা মেল স্টুডেন্টকে নিয়ে তথ্য পাচ্ছি, মেল স্টুডেন্ট 120 জন। এরপরে কি বললো? এরপরে তারা বলতেছে যে অ্যান্ড 100 স্টুডেন্ট আর ফিমেল। তাহলে মেল হচ্ছে আমাদের 120 জন আর ফিমেল হচ্ছে আমাদের কতজন? ফিমেল হচ্ছে আমাদের 100 জন। তাহলে ফিমেলের ব্যাপারেও আমরা তথ্য পেয়ে গেছি, ফিমেল স্টুডেন্ট আমাদের এই জায়গাটায় 100 জন। এখন তারা বলতেছে যে 25% অফ দ্য মেল স্টুডেন্টের 25%। তাহলে কথা বলেন না, মেল স্টুডেন্ট 120 জন হইলে তার 25% করলে কতজন হয়? তাহলে কাটাকাটি করলাম 4 দ্বারা এটাকে কাটাকাটি করলে কত আসে? 30 জন। এখন এই 30 জন কারা এখন পর্যন্ত জানি না। পরে আবার বলতেছে যে 20% অফ দ্য ফিমেল স্টুডেন্টের 20%। তাহলে ফিমেল স্টুডেন্ট কতজন? আমার 100 জন। তাহলে 100 জনের যদি 20% করি তাহলে কত আসে? 20 জন। এই 20 জন কারা সেটাও এখন পর্যন্ত আমরা জানি না। এখন তারা বলতেছে যে তারা কারা, আর ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, তারা হচ্ছে ইঞ্জিনিয়ার। তার মানে মেল 120 জন হইলে এর মধ্যে মেল ইঞ্জিনিয়ার আছে হচ্ছে আমাদের 30 জন। ফিমেল স্টুডেন্ট 100 জন হইলে তার মধ্যে 20 জন হচ্ছে ইঞ্জিনিয়ার, তার মানে ফিমেল ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের 120 জন। এই গেল হচ্ছে প্রথমে 2টা বিষয় নিয়ে কথা, মেল ফিমেল স্টুডেন্ট, মেল ইঞ্জিনিয়ার, ফিমেল ইঞ্জিনিয়ারের ব্যাপারে স্টুডেন্ট। এখন তারা কি বলতেছে? আবার এখান থেকে নতুন করে বলা শুরু করলো যে 20% অফ দ্য মেল ইঞ্জিনিয়ার স্টুডেন্টের 20%, মেল ইঞ্জিনিয়ার 30। এই 30 জনের যদি আমরা 20% করি তাহলে 0 0 কাটাকাটি করলে আসে 6 জন। পাইলাম কয়জন? 6 জন। পরে আবার বলতেছে 25% অফ দ্য ফিমেল ইঞ্জিনিয়ার স্টুডেন্টের 25%, ফিমেল ইঞ্জিনিয়ার 20 জন। এই 20 জনের 25% করলে 25 দ্বারা 100কে ভাগ করলে 4 দ্বারা 20কে ভাগ করলে আসে 5 জন। এই 5 জন এবং এই 6 জন কারা তাদের ব্যাপারে এখন বলে দিল যে তারা কারা? পাস দ্য ফাইনাল এক্সাম, তারা ফাইনাল এক্সামে পাস করছে, তার মানে তারা হচ্ছে পাস। মেল ইঞ্জিনিয়ার পাস করছে 6 জন, ফিমেল ইঞ্জিনিয়ার পাস করছে কয়জন? 5 জন। এখন ফাইনাল চাওয়াটা কি? দেখেন হোয়াট পার্সেন্ট, আমরা কি এর আগে বলছিলাম যে হোয়াট পার্সেন্ট, হোয়াট ফ্র্যাকশন থাকলে কি হয়? এরকম গল্প কি শুনছি? গল্প কি শুনছেন বলেন? ওকে, কি শুনছিলেন বলেন তো, কার কার মনে আছে? স্যার ভেরিয়েবল নিতে হবে না, এবারে কথাটা আগে একটু ভালো করে শুনে রাখেন। যদি কখনো কোনো সেন্টেন্সে
এই ধরনের টোন দেখেন যে হোয়াট পার্সেন্ট বা হোয়াট ফ্র্যাকশন, হোয়াট পার্সেন্ট বা হোয়াট ফ্র্যাকশন, এইরকম যদি কথা দেখেন তাহলে দেখবেন এইটার পরের শব্দটাই থাকবে অফ, হোয়াট পার্সেন্ট অফ সামথিং, হোয়াট ফ্র্যাকশন অফ সামথিং, এরকম করে কথা থাকে। আর এই অফের ইমিডিয়েট পরে যে অংশটুকু থাকবে এই অংশটুকুর অবস্থান হচ্ছে নিচে। তার মানে আপনি ভগ্নাংশ বের করেন বা আপনি পার্সেন্টেজ বের করেন, কোন অংশ নিচে আর কোন অংশ উপরে এইটা আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না যে কার সাথে কার পার্সেন্টেজ। এইটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে এইটা যে হোয়াট পার্সেন্ট হোয়াট ফ্র্যাকশন থাকলে সেটার পরের শব্দ কি থাকবে অফ, আর এই অফের ইমিডিয়েট পরের অংশটুকুই যাবে হচ্ছে নিচে। যেমন এই যে হোয়াট পার্সেন্টের পরে দেখেন কে আছে অফ, সব অফ না, পার্সেন্ট এবং ফ্র্যাকশনের পরে যে অফ থাকে এইটার পরে কি আছে ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, তার মানে আমাদের নিচে যাবে হচ্ছে কোন অংশটুকু ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, এই অংশটুকু যাবে নিচে। তাহলে উপরে কোনটা যাবে বাকি যেটা আছে, তাহলে উপরে কে আছে পাস দ্য এক্সাম, তাহলে উপরে যাবে হচ্ছে কার সংখ্যা পাসের সংখ্যা, পার্সেন্টেজ বের করতে বলছে মানে ইনটু 100। তাহলে এই নোটটা কি বোঝা গেল কিনা বলেন আগে যে কোন অংশ নিচে আর কোন অংশ উপরে, এটা কি ক্লিয়ার? স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। আরেকবার রিপিট করব না, এবারে আপনারা কতটুকু বুঝছেন সেটা বলেন, আমি অলরেডি 3বার বলছি। স্যার বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। না না না, যারা বোঝেন নাই তারাই কোশ্চেন করেন স্পেসিফিক যে কোন জায়গাটায় এই আপনি বলেছিলেন স্যার অফ থাকলে মানে মাল্টিপ্লাই হয়। ভাই আবারও একটু বোঝেন, বলেন তো আমি কি এটা সমীকরণ টানতেছি নাকি আমি পার্সেন্টেজ বের করতেছি ভাই? পার্সেন্টেজ। তাহলে তার আগে তো এটা বলা দরকার ছিল যে হোয়াট থাকলে ভেরিয়েবল হয়, আপনি তো অফে চলে গেছেন। তাহলে তো কথা এটা তো হওয়ার কথা যে স্যার হোয়াট থাকলে তো আপনি বলছিলেন হোয়াট হুই সার্টেন নাম্বার এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে ভেরিয়েবল ধরতে হয়, তাই বলা ছিল না? তাহলে এখন আপনাকে তো এখানে সমীকরণ না, আপনাকে বের করতে বলছে পার্সেন্টেজ বের করেন। তাহলে বলেন তো পার্সেন্টেজ কি কখনো একটা জিনিসের মধ্যে হয় নাকি পার্সেন্টেজ করতে গেলে আপনার তুলনা করতে হয় যে কার সঙ্গে কার পার্সেন্টেজ, এটা দরকার হয় না? হ্যাঁ, তাহলে আপনার পার্সেন্টেজে যখন আপনি যাবেন বা ভগ্নাংশতে যখন যাবেন তখন তো একটা পোর্শন নিচে থাকে আর আরেকটা পোর্শন কোথায় থাকে উপরে। তাহলে এইটা আপনার কি জানা দরকার না যে কোন অংশ নিচে যায় আর কোন অংশ উপরে যায়? এই যে দেখেন যারা যারা কোশ্চেন করতেছেন তারা খেয়ালই করেন নাই কথাগুলো। এই যে দেখেন লেখেও দেওয়া আছে যে হোয়াট পার্সেন্ট হোয়াট ফ্র্যাকশনের পরে কি থাকবে অফ, আর এই অফের পরের অংশ কোথায় যাবে নিচে, লেখাও আছে ভাই, আমি তো শুধু মুখে না দেখেন লিখেও দিছি। এবারে লেখাটার দিকে একটু ফোকাস করেন, ফোকাস করে বলেন যে এবার কি বোঝা গেল কিনা। আর যদি কারো কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন থাকতেই পারে, কিন্তু কোশ্চিনগুলো একটু এক্সাক্ট বলেন যে এই জায়গাটা স্যার আমি বুঝতে পারি নাই, 100 দ্বারা কেন গুণন করলেন এটা আমি বুঝতে পারি নাই, পাশের অংশটুকু কেন উপরে লিখলেন বুঝতে পারেন নাই। ঠিক আছে, এইরকম যদি স্পেসিফিক কোশ্চিন করেন আমার জন্য উত্তর দেওয়াগুলো সহজ হয় ভাই। কিন্তু ওই যে ওই কথাগুলো যদি বলেন আরেকবার একটু বলেন এগিন আবার রিপিট করেন, এগুলো হচ্ছে ভয়ঙ্কর কোশ্চিন। এই কোশ্চিনগুলো শুনলে বোঝা যায় না যে আসলে কি বুঝলেন আর কি বুঝেন নাই। ওই কোশ্চিনগুলোতে একদম এক্স্যাক্টলি উত্তর দেওয়ার কিছু থাকে না আসলে। ঠিক আছে, কোশ্চেন অবশ্যই করবেন 100%, কিন্তু স্পেসিফিক একটু বলেন, তাহলে একটু সুবিধাটা হয়। বুঝতে পারছেন? এখানে লাস্ট পোরশনটা একদম লাস্ট পোরশনটা বলবেন কাইন্ডলি। আচ্ছা আগে বলেন তো পার্সেন্টেজের পরে অফ কি পাইছেন, হ্যাঁ না না? অফের পরে কি আছে বলেন তো? তাহলে ইঞ্জিনিয়ার স্টুডেন্টের অবস্থান কোথায় যাবে, উপরে যাবে না নিচে যাবে? এই যে নিচে ইঞ্জিনিয়ার স্টুডেন্ট লিখছি, ঠিক আছে লেখা, বলেন তো? জি স্যার। আচ্ছা তাহলে বাকি অংশ কোথায় যাবে উপরে, তাহলে বাকি কি আছে দেখেন পাস দ্য এক্সাম, তাহলে এই পাসের অংশ কোথায় যাবে উপরে, এই যে উপরে লিখছে পাস। আর পার্সেন্টেজ বের করে আমরা শিখছি না, বলেন তো একটা সংখ্যাকে কেমন করে পার্সেন্টেজে পরিণত করতে হয় বলেন? হ্যাঁ কি বলছিলাম গত ক্লাসের জিনিস, চট করে বলেন। 1/100 স্যার। এই মা সবার মাথা টাথা নষ্ট হয়ে গেছে, একটা সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করবেন কেমনে, পার্সেন্টেজের চিহ্নর ভ্যালু না তো। আরে 100 দ্বারা গুণন করলে, হ্যাঁ এই যে দেখেন 100 দ্বারা গুণন। এখন কি বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। এইবারেও কার কার কোশ্চেন আছে বলেন যে এবারেও আমি বুঝি নাই, কেউ আছেন?
আর কেউ নাই। ঠিক আছে, আপনাদের নীরবতা কিসের লক্ষণ সেটাও কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, কোশ্চেন না থাকলেও বলবেন যে কোশ্চেন বুঝি নাই, এরকম নাকি? আচ্ছা, তাহলে এখন আসেন, লাস্ট টাইমসে আসেন। তাহলে আমাদের দরকার কি? ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। তাহলে এখন বলেন আমাদের এখানে টোটাল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট কয়জন? 30 আর 20 কয়জন হয়? 50 জন। তাহলে 50 জন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। তার মধ্যে পাস করছে কয়জন? 6 আর 5 কয়জন পাস করছে? 11। তাহলে 50 জনের মধ্যে 11 জন পাস করলে তার পার্সেন্টেজ কত? ইনটু 100। তাহলে কাটাকাটি করলাম 2, 11 দোকানে 22। এই সেই উত্তর হচ্ছে 22% পাস করছে। এখন দেখেন ঘটনা কি বোঝা গেল কিনা। বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে 22% অ্যান্সার আসার যে রাস্তাগুলো আমরা দেখলাম, এবার একটু বলেন যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে। ফাইনাল না হলে আমরা ছেড়ে দেব এখন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ফাইন, তাহলে চলে। তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটার দিকে। দেখি 9 নাম্বার কোশ্চেনে তারা কি বললো। 9 নাম্বার কোশ্চেনে বলতেছে দ্য টোটাল ইনকাম অফ মিস্টার সুমন in the year 2003, 2004 and 2005 was 36,400 টাকা। অর্থাৎ সুমন সাহেবের পরপর 3 বছর 2003, 4 এবং 5-এর কম্বাইনলি তার ইনকাম হচ্ছে 36,400 টাকা। পরে বলতেছে যে হিজ ইনকাম ইনক্রিজ বাই 20%। তার ইনকাম বেড়ে গেছে কত? 20%। কখন? ইন ইচ ইয়ার, প্রত্যেক বছর। তার মানে এক বছর পর পর তার ইনকাম বাড়লো কত? 20%। এরপরে তাহলে আবার বললো কি যে হোয়াট ওয়াজ হিজ ইনকাম ইন 2005। তাহলে তার 2005 সালের ইনকামটা কত ছিল? তাহলে আগে চিন্তা করেন তো, সাল কয়টা? 2003 সাল। তারপরে গেল কত? 2004 সাল। তারপরে গেল কত? 2000। লাইট পরে বন্ধ করেন। হ্যাঁ, মোবাইলে আপনার অন করে দিয়ে একেবারে হচ্ছে কথা টথা বলেন না ভাই। ওকে, তাহলে 3 সালের হচ্ছে কাহিনী আমাদের। তাহলে কোন সালে কত আমরা কিচ্ছু জানি না। তাহলে ধরা ছাড়া কোনো উপায় নাই। ধরে নেন কথার কথা যে 3 সালের ইনকাম ছিল 100 টাকা। তাহলে 3 সালের ইনকাম 100 হইলে 4 সালের ইনকাম কি হওয়ার কথা? 20% বাড়ার কথা। তাহলে বলেন তো 20% যদি বেড়ে যায় তাহলে 4 সালের ইনকাম কত আসবে? 120। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? না। তাহলে এখন বলেন 4 সালের ইনকাম 120 হইলে 5 সালের ইনকাম কি 120 টাকার উপরে 20% বাড়ার কথা না? হ্যাঁ না? না, তার মানে কত টাকা বাড়বে কাটাকাটি করলে? 24 টাকা। তাহলে কি বলেন? 144 টাকা। হ্যাঁ, আমার আগে আগে অ্যান্সার দিয়েন না ভাই, ঠিক আছে? কারণ ওই যে ভুল টুল অ্যান্সার দিলে তখন আবার বিপদের মধ্যে পড়ে যাবেন। তাহলে বলেন 4 সালের ইনকাম 120 টাকা হইলে 5 সালে 20% বেড়ে যাওয়া মানে 24 টাকা বাড়বে। 24 টাকা বাড়লে 5 সালের ইনকাম 144। তাহলে এই 3টা তথ্য কি ক্লিয়ার করা গেল কিনা আগে একটু বলেন। যে 3-এর ইনকাম 100 টাকা হইলে 4 সালের ইনকাম আমরা পাইছি 120 টাকা, তখন 5 সালের ইনকাম আমরা পাইলাম 144 টাকা। এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ফাইন। তাহলে বলেন তো 3 সাল মিলে আমাদের হিসাবে টোটাল ইনকাম কয় টাকা হইছে? যোগ করে দেখেন তো কয় টাকা হইল? 364 টাকা। আচ্ছা, এখন বলেন এই 364 টাকার মধ্যে আমাদের হিসাবে 5 সালের ইনকাম কয় টাকা? 144 টাকা। তাহলে আমি কি ফাইনাল কথা এটা বলতে পারি যে টোটাল যখন 364 টাকা হয় তার মধ্যে 2005 সালের ইনকাম ছিল 144 টাকা? কথা কি সত্যি না মিথ্যা? তাহলে কি এখন আমরা বলতে পারি, আমরা ইকুয়েশন যদি করি যে হ্যাঁ, যে টোটাল যদি আমাদের 1 টাকা হইতো ইনকাম তাহলে 5 সালের ইনকাম হইতো এটা ডিভাইডেড বাই 364। কোশ্চেনের কথা অনুযায়ী টোটাল যখন ইনকাম ছিল 36,000 কত টাকা? 400 টাকা। 36,400। তখন আমাদের 5 সালের ইনকাম ছিল, তাহলে ইনটু 36,400। ঐকিক নিয়মটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এখন কাটাকাটি করলে 364 গেল, থাকলো 100। 100 আর 144 গুণন করলে কত চলে আসে? 14,400 টাকা। তাহলে যখন টোটাল ইনকাম 36,400 তখন আমাদের 5 সালের ইনকাম 14,400। এই সেই উত্তর 14,400 টাকা। এখন কি বুঝছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, বুঝছেন। তাহলে এটা কি ক্লিয়ার?
জি ক্লিয়ার স্যার। ফাইন। তাহলে 9 নাম্বার আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা একটু ছেড়ে দিব। নাই, ওকে, তাহলে আমরা 9 নাম্বারটা ছেড়ে দিলাম। চলেন একটু 10-এর দিকে আগাই, দেখি কি বলতেছে। নাম্বার 10-এ তারা বললো যে অফ দ্য 3600 এমপ্লয়ি অফ এ কোম্পানি এক্স, এক্স নামের একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আমরা এখন দেখতে পাচ্ছি টোটাল এমপ্লয়ি আছে হচ্ছে কতজন? 3600 আমাদের এমপ্লয়ি, 3600 জন এমপ্লয়ি। কোশ্চেন বলতেছে যে 1/3 আর ক্লারিক্যাল, অর্থাৎ এই 3600 জন যে এমপ্লয়ি তাদের সবাই কি ক্লার্ক? না, তাদের 1/3 হচ্ছে আমাদের ক্লার্ক। তাহলে 3600-র 1/3 করলে কত হয়? 1200। তাহলে আমরা বলতে পারি 3600-র মধ্যে ক্লার্ক আছে হচ্ছে আমাদের কতজন? 1200 জন। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। 5। বাপি ভাইয়ের কাছ থেকে শোনো, 5-এ লেখা ছিল, শোনো আগে। আচ্ছা সরি ভাই। আচ্ছা তাহলে এটা কি ক্লিয়ার যে 3600-এর মধ্যে 1200 হচ্ছে ক্লার্ক? এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, কোশ্চেন বলতেছে 2 নাম্বার লাইন থেকে, ইফ থেকে, ইফ দ্য ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউস বাই 1/3, যদি ক্লারিক্যাল স্টাফকে কমানো হয় 1/3। ক্লারিক্যাল স্টাফ কতজন ছিল? ক্লারিক্যাল স্টাফ ছিল 1200। এই 1200 জনের সবাইকে কি ছাঁটাই করছি? না, 1/3 ছাঁটাই করছি। তাহলে 1200-র 1/3 মানে কয়জন? 400 জন। তাহলে 400 জন ক্লার্ক কি হয়েছে? কমে গেছে। তাহলে ক্লার্ক আগে ছিল কত? 1200। এখন যদি 400 চলে যায় তাহলে ক্লার্ক এখন আছে 800। এটা কি বলা যায় কিনা? জি স্যার। বলা যায়। তাহলে বলেন তো যে একটা কোম্পানি থেকে ক্লার্ক যদি কমে যায় তাহলে সেটা কি শুধু ক্লার্কই কমে নাকি টোটালও কমে? টোটালও কমে না? তাহলে বলেন টোটাল আগে ছিল 3600, এখন কি আর কোম্পানিতে 3600 জন আছে নাকি এখান থেকেও 400 কমে গিয়ে তাহলে এখন আছে 3200? এই কথা বলে কে রে? যাদের কথা বলার খুব ইচ্ছা একটু মিউট করে রেখে কথা বলেন ভাই। এই রফিক, এই যে রফিকুল ইসলাম, এরপরে কিন্তু কথা শুনলে সবাইরে সুন্দর করে এখান থেকে বের করে দিব, কিচ্ছু করার নাই আমার, ঠিক আছে? আপনাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, দয়া করে স্বাধীনতাটা একটু ভালো করে ইউজ করেন, স্বাধীনতাটার অপব্যবহার করেন না ভাই, ঠিক আছে? কারণ আপনার একার প্রবলেমের কারণে আমরা 100 জনের সমস্যা হচ্ছে। না আনমিউট না, এরপর থেকে ওই একার জন্য সবাইকে যদি মনে করেন যে আমি ফোর্সলি মিউট করে দেই, জিনিসটা খারাপ দেখাই ভাই। এই কারণে আপনাদেরকে লাস্ট একবার সতর্ক বাণী, যদি আপনারা একবার বলার পরও কেউ যদি মিউট না করেন আমার কিচ্ছু করার থাকবে না। এই যে আমার এখানে টেকনিশিয়ান আছে, সুন্দর করে তাকে কিন্তু বের করে দিবে, কিচ্ছু করার নাই ভাই, একদম ফোর্সলি বের করে দিবে। হ্যাঁ, আপনি পরে যাই রেকর্ড ক্লাস থেকে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার একার জন্য 100 জনের প্রবলেম, এটা তো ভাই মেনে নেওয়া যায় না, তাই না? বিষয়টা সবাই তো হচ্ছে আপনারা সিনিয়র এখন হয়েছেন, তাই না? কারো তো এখানে ওই বাচ্চা লেভেলে নাই, নিডো লেভেলে তো কেউ নাই, সবাই মুরব্বী পর্যায়ে চলে গেছেন ভাই। 2 দিন পরে জব করবেন, 2 দিন পরে বাংলাদেশ ব্যাংকের এডি হবেন, আর এই সামান্য যদি বিষয়গুলো আপনার মাথায় না রাখতে পারেন তাহলে কেমন হইলো বলেন? একই কথায় বারবার করে বলতে গেলেও কষ্ট লাগে ভাই, এতক্ষণে অঙ্কটাই আমাদের হয়ে যাইতো, কিন্তু একটু সাবধান। তাহলে আমরা এখন ফাইনালি কি বলতে পাচ্ছি যে বর্তমানে 3200 জন স্টুডেন্টের মধ্যে 3200 জন এমপ্লয়ীদের মধ্যে ক্লার্ক আছে 800 জন। বর্তমানে 3200 এমপ্লয়ির মধ্যে ক্লার্ক আছে 800। এই তথ্যটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন? ফাইন। তাহলে এবারে আসেন লাস্ট অংশে, দেখেন তো কি বলছে। ওই যে দেখেন হোয়াট পার্সেন্ট, আমরা একটু আগে গল্প শুনছি, বলেন তো হোয়াট পার্সেন্ট হোয়াট ফ্র্যাকশন থাকলে পরের শব্দ কি হয়? অফ হয়। গুড। এই যে দেখেন অফ, অফ নিচে তো পরে ভাই, আগেই নিচে যায়েন না, আগে অফ খোঁজেন পরে নিচে যায়েন। হ্যাঁ, তাহলে অফ পাওয়া গেছে। এই অফের পরের অংশ বলছে নিচে, ঠিক আছে? তাহলে অফের পরে কি আছে দেখেন, দ্য টোটাল নাম্বার অফ রিমেনিং এমপ্লয়ি। টোটাল নাম্বার অফ রিমেনিং মানে বাকি এমপ্লয়ি। আমি যখন কথা বলবো কেউ কথা বলেন না। টোটাল নাম্বার অফ রিমেনিং তার মানে বাকি টোটাল যতজন আছে। তাহলে টোটাল কতজন আছে বাকি ভাই বলেন তো আমাদের? 3200। তাহলে কোশ্চিন আমাকে পার্সেন্টেজ বের করতে বলছে 3200 জনের মধ্যে। তাদের
আপনার পার্সেন্টেজ। উড বি ক্লার্ক, যারা ক্লার্ক, তাহলে ক্লার্ক আছে কতজন? 800। তাহলে আমাদের 800-র অবস্থান কোথায় গেছে? উপরে। অফের পরের ইমিডিয়েট অংশ যেটা, সেটা নিচে, তাহলে নিচে চলে গেছে। রিমেনিং টোটাল, বাকিটা কোথায়? উপরে। বলছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানেই গুণন 100। তাহলে কাটাকাটি যদি আমরা করি 0 0 0 0 চলে গেল, 8 দ্বারা ভাগ করলাম, 4 8 32, 4 দ্বারা ভাগ করলাম 25, তার মানে অ্যান্সার চলে আসছে। বাকি এমপ্লয়িগুলোর মধ্যে আমাদের ক্লার্কের পার্সেন্টেজ হচ্ছে 25%, দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে আমেরিকা। এবার একটু বলেন জিনিস কি ক্লিয়ার করা গেল কিনা? Yes, sir. Clear, sir. ঠিক আছে, ওকে। তাহলে 10 নাম্বার কি আমরা ছেড়ে দিতে পারবো এখন? জি স্যার। ওকে, তাহলে 10 নাম্বার গেল। আসেন 11তে। 11তে কি ছিল? এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম। একজন ম্যান, সে নাকি খরচ করে তার ইনকামের 75% টাকা। তাহলে বলেন তো একটু, যে আমরা ইনকাম যদি ধরে নেই 100 টাকা, যদি তার ইনকাম ধরে নেই 100 টাকা, তাহলে ডেফিনেটলি তার এক্সপেন্ডিচার বা খরচ হবে এই 100 টাকার 75%। তাহলে 100 টাকার 75% মানে আমরা বলতে পারি 75 টাকা তার খরচ, হ্যাঁ না? না, হ্যাঁ স্যার। গুড। তাহলে বলেন তো 100 টাকার মধ্যে যদি 75 টাকা খরচ করেন, তাহলে বাকি থাকে কয় টাকা? কত টাকা? 25 টাকা। এই 25 টাকা কি করছেন তাহলে বলেন তো? সেভ হইছে, হ্যাঁ সেভ হইছে 25 টাকা। গুড। তাহলে এই তথ্য কি ক্লিয়ার কিনা বলেন? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে 100 টাকার 75% মানে 75 টাকা, 100 টাকার মধ্যে 75 টাকা খরচ করলে বাকি 25 টাকা আমার সেভিংস। কারো কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? নো স্যার। না, গুড। তাহলে এবারে একটু আগাই, দেখেন কি বলছে। হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%। তার ইনকাম নাকি বাড়ছে 20%। তাহলে ইনকাম বাড়বে কার উপরে? ইনকামের উপরে। আগেকার ইনকাম কত ছিল? 100 টাকা। তাহলে আজকে যদি তার 20% বাড়ে, তাহলে বাড়লে আজকে তার ইনকাম হবে কত টাকা? 120 টাকা, হ্যাঁ না? না, গুড। হ্যাঁ স্যার। শুধু ইনকামই বাড়ে নাই, পরে আবার বলছে অ্যান্ড হি ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 10%। সে নাকি তার খরচও বাড়াইছে 10%। তাহলে বলেন তো খরচ বাড়বে কার উপরে? খরচের উপরে। ইনকাম বাড়ছে কার উপরে? ইনকামের উপরে। খরচ বাড়বে কার উপরে? খরচের উপরে। তাহলে গত মাসে খরচ করছিলেন কয় টাকা? 75। এই মাসে কি হবে? তার 10% বাড়বে। 75-এ যদি 10% করেন, 10 দ্বারা ভাগ করলে কি হয়? 60.5 টাকা বাড়বে। তাহলে 75 টাকার সঙ্গে 60.5 টাকা যোগ করে দিলে কত টাকা চলে আসে? 82.5 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে গত মাসের খরচ 75 টাকা হইলে এ মাসের খরচ তাহলে হবে 82.5 টাকা, হ্যাঁ না? না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে আপনারা নিজেরাই একটু আমাকে হেল্প করেন তো। বলেন তো আজকে 120 টাকা ইনকাম করে যদি 82.5 টাকা খরচ করেন, তাহলে বাকি থাকে কয় টাকা? বাকি কয় টাকা থাকবে বলেন? এবারে বিপদের মধ্যে 120 থেকে 82.5 টাকা বাদ দিলে কত টাকা থাকে? গুড, 37.5 টাকা। তাহলে আমাদের আজকে সেভিংস, হ্যাঁ না? না, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। না স্যার। তাহলে এখন বলেন যে যদি আমাদের আগেকার সেভিংস থাকে 25 টাকা, বলেন তো আগেকার সেভিংস কয় টাকা ছিল? 25 টাকা। আজকে আপনার সেভিংস বা এই মাসে আপনার সেভিংস হয়েছে কয় টাকা বলেন তো? হ্যাঁ, তাহলে বলেন আপনার সেভিংস কি বাড়ছে, হ্যাঁ না? না, বাড়ছে। এখন দেখেন কোশ্চেন কি বলছে, হিজ সেভিংস আর ইনক্রিজ বাই হোয়াট। অ্যান্সার গুলো সব পার্সেন্টেজে আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে তার সেভিং যেটা বাড়ছে সেই বাড়াটা আপনি পার্সেন্টেজে বলেন। তাহলে আগে বলেন 25 টাকার জায়গায় 37.5 টাকা হইলে তাহলে সেভিংস বাড়ছে কয় টাকা? এখানে কয় টাকা সেভিংস বাড়লো? 25 থেকে 37.5 হইলে কয় টাকা বাড়ে? গুড। এই 12.5 টাকা বাড়ছে কার উপরে?
25 টাকার উপরে। ফাইন, তাহলে আমি কি লাস্ট কথাটা বলতে পারি যে 25 টাকায় আমার সেভিংস বেড়ে গেছে 12.5, হ্যাঁ না না? জি স্যার। কোশ্চেন বলছে পার্সেন্টেজ বলেন, পার্সেন্টেজ মানেই গুণন 100, তাহলে 12.5 দ্বারা 25 কে ভাগ করলে 2 হয়। কে রে কথা বলতেছে আবার? কার ওখান থেকে নয়েজ কাইন্ডলি আসতেছে? স্যার সবাইকে ফোর্সলি আনমিউট করে দিতে বলেন, কাইন্ডলি সমস্যা হচ্ছে। সমস্যা তো আমারও হচ্ছে। স্যার স্টুডেন্টদের উচিত সবাইকে মিউট করে রাখা। কোনো দরকার নেই, যার কোনো সমস্যা হচ্ছে তাকে বের করে দেন। And এইটাই তো, এই লাস্ট, এইবারে শেষ, আর বলবো না, এইবারে লাস্ট। নিজ দায়িত্বে সতর্ক হন, যদি কারো ওখান থেকে আবারও নয়েজ আছে, এক্সট্রা নয়েজ, তাহলে আমি তাকে এখান থেকে ক্লোজ করে দিতে বাধ্য হবে, এই রুম থেকে বের করে দিতে বাধ্য হব। ভাই আমি চাই না যে এরকম কাজ আমি করি, ঠিক আছে? আমি চাই না, কখনোই চাই না। কারণ দেখেন, সবাইকে যদি ফোর্স মিউট করে দেই, আমার ক্লাস নিতে ভালো লাগে না। একা একা মনে হয় শুধু একাই কথা বলতেছে, আপনারা কেউ নাই, একা একা বক বক করে যাচ্ছে। হ্যাঁ, এই দেখে নিয়েন হইলো কি হলো না, এটা ভালো লাগে না ভাই। তাহলে তো ওই যে কি করা যাইতো, আমরা তো মনে করেন যে ফেসবুকের লাইভই তো তাহলে নিতে পারতাম, আপনাদের কোনো কথা বলতে পারতেন না, শুধু তাকায় তাকায় দেখতেন, কোনো কোশ্চেন করতে পারতেন না। এটা তো ইফেক্টিভ হয় না। এই কারণে আমরা কখনোই চাই না ওই রকম ক্লাস। আমরা চাই যেন আপনার এবং আমাদের মধ্যে একটা কি থাকে, একটা কনভারসেশন যাতে হয় এই জায়গাটাই। এই কারণে এইটাই লাস্ট, কিন্তু আর বলবো না। যদি কারো ওখান থেকে প্রবলেম কেউ ক্রিয়েট করেন, আমি এই জায়গাটাই বের করে দিতে বাধ্য হব। আমি চাই না, আবারও বলতেছি, আমি চাই না যে এরকম কাজ আমি করি। কিন্তু তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট, লাস্ট একটা রিকোয়েস্ট। তাহলে এখন 25 টাকায় বেড়ে গেছে সেভিংস 12.5। কোশ্চেন বলছিল পার্সেন্টেজ বলেন, তাহলে পার্সেন্টেজ মানেই হচ্ছে ইন্টু 100। তাহলে 12.5 দ্বারা ভাগ করলে কত হয়? 2। তাহলে 25-এর অর্ধেক মানেই তো 12.5। সেই 2 দ্বারা 100-কে ভাগ করলে কত হয়? 50। দ্যাটস অ্যান্সার পাওয়া গেছে। 50% আমার সেভিংস বেড়ে গেছে। এই সেই উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার, 50%। এবার আপনাদের যার যার মনে কোনো কোশ্চিন যদি থেকে থাকে অবশ্যই করবেন এবং সেটা স্পেসিফিক করেন, আমি উত্তর দিব, টেনশন করার কোনো কারণ নেই। দেখেন ঠিক আছে কিনা এবার। এখন যা যা মন চায় কথা বলেন, এখন আনমিউট করে কথা বলেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? স্যার ক্লিয়ার, কোনো সমস্যা নেই। গুড। হ্যাঁ, ভাই একটু কাইন্ডলি প্লিজ ভাই, সবাই ক্লাস করতেছে, আপনারা সবাই মিউট করেন। বারবার করে বলা হচ্ছে সবাই মিউট করেন, শুধুমাত্র প্রশ্ন করার সময় আনবেন। ওকে, তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে আগাই, দেখি তারা কি বলতেছে। নাম্বার 12 কোশ্চেনে বলতেছে, ইন এ ক্লাস, একটা ক্লাসে 34% অফ দ্য স্টুডেন্ট আর ফিমেল। একটা ক্লাসে তারা বলতেছে ফিমেল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে আমাদের 34%। আমরা সবাই জানি যে পার্সেন্টেজ মানেই টোটাল কত হয়? 100। তাহলে একটা ক্লাসে গ্রুপ যদি করি তাহলে 2টা গ্রুপ থাকতেছে। একটা ফিমেলের গ্রুপ হইলে ডেফিনেটলি বাই ডিফল্ট আরেকটা কার গ্রুপ হবে? মেলের গ্রুপ। তাহলে দেখেন পার্সেন্টেজ মানে যদি আমরা 100%ই জানি, তাহলে তার মধ্যে 34% যদি ফিমেলই হয়, তাহলে বাদ দিয়ে দিলে আমাদের থাকে কত? 66। এইটা তো আর বিয়োগ করার দরকার নেই, মুখে মুখে বলা যাইতো। তাহলে আমি কি এটা বলতে পারি যে 34% ফিমেল হওয়া মানে ডেফিনেটলি বাকি 66% তারা মেল, হ্যাঁ না না? জি স্যার। ফাইন। এবার দেখেন ফিমেল স্টুডেন্ট 34%, যার মধ্যে মেল স্টুডেন্ট ওই পাশে ছিল আবার আপনার 66%। তাহলে ডেফিনেটলি দেখাই যাচ্ছে যে ফিমেলের চাইতে মেলের সংখ্যাটা বেশি, পার্সেন্টেজটাও বেশি, বোঝাই যাচ্ছে। তাহলে কত পার্সেন্ট বেশি? দেখেন 66 থেকে 34 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয় আমাদের? 32%। আমরা কি এই কথাটা বলতে পারি এখন যে ফিমেলের চাইতে মেল স্টুডেন্ট 32% বেশি? বলা যাবে কিনা? 66 থেকে 34 বাদ দিলে 32 বলা যায়? জি জি জি, গুড। দেখেন কোশ্চেন আমাদেরকে কি বলতেছে, গিভেন দ্যাট, এটা দেওয়া হইল যে দেয়ার আর 16 মোর মেল দেন ফিমেল, ফিমেলের চেয়ে মেলের সংখ্যা 16 জন বেশি। কোশ্চেন বলতেছে মেল 16 জন বেশি, আর আমরা পার্সেন্টেজে পাইছি মেল 32% বেশি। বলেন তো এই দুইটা তথ্য কি আলাদা বিষয় নিয়ে কথা নাকি একই বিষয় নিয়ে কথা? যে মেল 32% বেশি, মেল 16 জন বেশি, আলাদা নাকি একই তথ্যই? তাহলে আমরা কি বলতে পারি যে এই 32% মানেই হচ্ছে আসলে এই 16 জন, হ্যাঁ না না? গুড। জি জি তাহলে বলেন তো 1% মানে কি আমি বলতে পারি 16 ভাগ 32, হ্যাঁ না না? জি।
কোশ্চেন বের করতে বলছে কারটা, কোশ্চেন বের করতে বলছে হাউ মেনি ফিমেল স্টুডেন্ট আর দেয়ার। তাহলে ফিমেল কত ছিল? 34। তাহলে আমি কি বলতে পারি যে 34% মানে তাহলে ইন্টু 34। আমরা কাটাকাটি করলাম, 16 দ্বারা 32কে 2 দ্বারা 34কে ভাগ করলে আসে 17। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, ফিমেল স্টুডেন্ট তাহলে আমাদের 17 জন। হ্যাঁ না না? পাওয়া গেছে? জি স্যার। জি স্যার। যেটা এই ক্যালকুলেশনটা না করলেও হইতো কি না একটু চিন্তা করেন তো। আচ্ছা দেখেন এখানে পার্সেন্টেজের সঙ্গে সংখ্যার একটা সম্পর্ক পাওয়া যায় কিনা দেখেন তো। 32% মানে 16 জন। আমি কি এখান থেকে এই ঘটনাটা বলতে পারি যে পার্সেন্টেজকে অর্ধেক করে দিলেই জন হয়? জি স্যার। জি 32-এর অর্ধেক দিয়েই তো 16। তাহলে পার্সেন্টেজ যা হয় তার অর্ধেক করলে 16 হয়। তার মানে পার্সেন্টেজ যা থাকবে তার অর্ধেক করলে জন হয়ে যাবে। হ্যাঁ না না? জি স্যার। বলা যায়? এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? আরে না, সব ক্ষেত্রে কি ক্ষেত্রে? এখানে দেখেন, এখানে রিলেশনটা থেকে সব ক্ষেত্রে কি বলা যাবে এই অঙ্কের জন্য? জি স্যার। তাহলে এখন বলেন 34-এর অর্ধেক কত? 17। ওই যে অঙ্ক করে দেখেন আমরা 17ই বের করছিলাম। তো কি দরকার ছিল এটা করার? যদি আপনি রিলেশন পেয়ে যান তাহলে অঙ্ক করার কি দরকার? হ্যাঁ না না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইবারে বলেন কারো কোনো জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট হইল কিনা? স্যার এখানে যদি দ্বিগুণ থাকতো তাহলে কি আমরা দ্বিগুণ নিতাম? অবশ্যই। যদি কথার কথা এখানে 32 আর আপনি এখানে পাইছেন কত? এখানে পাইছেন 64, তাহলে আপনি কি বুঝতেন যে আরে পার্সেন্টেজকে ডাবল করলেই তো জন হয়, তাহলে এটা ডাবল করে দিতেন, তাহলে ফিমেলের সংখ্যা পাইতেন। রিলেশন তো, রিলেশন না এটা? জি স্যার। জি স্যার। এখন কি বুঝতেছেন? জি স্যার। গুড। তাহলে কি 12 আমরা ছেড়ে দিতে পারবো? ওকে স্যার। ওকে, তাহলে চলেন আমরা একটু পরেরটার দিকে আগাই। নাম্বার 13 কি বলতেছে? নাম্বার 13-এ 20% of the computer technician have passed the certification test conducted by BCS. বলেন তো এই BCS কোন BCS? স্যার বাংলাদেশ সিভিল সার্ভিস। গুড, বাংলাদেশ সিভিল সার্ভিস। এই BCS সেই BCS নয়, এখানে কম্পিউটার টেকনিশিয়ানদের পরীক্ষা নিচ্ছে। এই BCS হচ্ছে হ্যাঁ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এই যে পাওয়া গেছে। তাহলে এখন বলেন সব BCS কি আমরা যে চিন্তা করি সেই BCS? না স্যার। হ্যাঁ সাবধান। তাহলে এটা হচ্ছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। তারা কিছু কম্পিউটার টেকনিশিয়ানদের পরীক্ষা নিল, যে পরীক্ষাতে 20% কি করছে? পাস করছে। তাহলে বলেন তো 20% পাস করা মানে বাকি থাকলো কত পার্সেন্ট? 80%। তারা কি করছে? তারা কি করছে? তারা পাস করে নাই স্যার। হ্যাঁ ফেল করছে। সহজ কথা, অত দূরে বলার দরকার কি যে পাস করে নাই? এত বড় না বলে ছোট করে বলেন ফেল করছে, সহজ হিসাব। তাহলে বলেন পার্সেন্টেজ মানে টোটাল আমরা কত জানি? 100। গুড। তাহলে পার্সেন্টেজ মানে টোটাল আমরা জানি 100%। কোশ্চেনের তথ্য অনুযায়ী এই 100%-এর মধ্যে 20% হচ্ছে কি করছে? পাস করছে। তাহলে 100%-এর মধ্যে 20% পাস করলে ডেফিনেটলি আমরা বলতে পারি ফেল করছে তাহলে 80%। হ্যাঁ না? 80 জন না 80%। 80 জন কোথায় থেকে পাইলেন? এগুলো তো সব পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ। আবার জন বলেন না, সব শেষ হয়ে যাবে এখন। ক্লিয়ার? জি স্যার। গুড। এবারে একটু ভালো করে বলেন, আপনি কি এখন পর্যন্ত কোনো তথ্য জানেন যে কোন অংশে কত জন আছে? আপনি কি জানেন? জি না স্যার। গুড। হ্যাঁ, আর এই যে আরেকজন গেছে সামনের দিকে। এ ড্রাইভারের আগে যাবেন না রে ভাই, চাকার নিচে পড়ে যাবেন। হ্যাঁ, আমরা তো এই পর্যন্ত গল্প শুনছি, এখন পর্যন্ত সামনের দিকে আগাই নাই। তাহলে এই পর্যন্ত গল্প যা শুনছে তার মধ্যে কি কোনো পজিশনের জনের ব্যাপারে কোনো তথ্য পাইছেন যে কোনটা কতজন? না স্যার। না স্যার। গুড। হ্যাঁ, এটাই শুনতে চাইছিলাম যে না স্যার এই পর্যন্ত আমরা পাই নাই। তাহলে এইবারে দেখেন আর একটু সামনের দিকে আগে দেখি তো কি পাওয়া যায়। অ্যামং দ্য টেকনিশিয়ান হু হ্যাভ নট পাস দ্য টেস্ট, এটার মানেটা কি? মানে অ্যামং দ্য টেকনিশিয়ান, হ্যাঁ অ্যামং দ্য টেকনিশিয়ান, ওই টেকনিশিয়ানদের মধ্যে, কোন টেকনিশিয়ানদের মধ্যে? যে টেকনিশিয়ানগুলো কি করে নাই? পাস করতে নেই। যে হ্যাঁ যে টেকনিশিয়ানগুলো পাস করতে পারে নাই, ঠিক আছে, সেই টেকনিশিয়ানদের মধ্যে কথা হচ্ছে। তার মানে ডেফিনেটলি আমরা কি বলতে পারি
যে যারা ফেল করছে তাদেরকে নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ না না? জি স্যার 80% তাই না, তাদেরকে নিয়ে কথা হচ্ছে না? জি স্যার আচ্ছা, তাহলে এখন বলেন তাদের মধ্যে এখন বলতেছে 21 হ্যাভ টেকেন দ্য প্রিপারেটরি কোর্স অ্যান্ড 15 হ্যাভ নট টেকেন এনি কোর্স। তাহলে যারা ফেল করছে তাদের মধ্যে বলতেছে যে 21 জন প্রিপারেটরি কোর্স নিল এবং আপনার 15 জন কি করছে, কোনো কোর্সই নেয় নাই। আচ্ছা, কোর্স নেক আর না নেক তারা কয়জন বলেন তো? 21 আর 15 কয়জন? 36 জন। 36 জন। তাহলে আমি কি বলতে পারি যে ফেল করা স্টুডেন্টের মধ্যে 21 জন প্রিপারেটরি কোর্স নিছে আর 15 জন নেয় নাই, তাহলে সহজ কথা এই 36 জনই ফেল করছে, হ্যাঁ না না? জি তাহলে এখন বলেন তো আমরা পার্সেন্টেজে ফেল করছে কত পার্সেন্ট বলতে পারি? 80% 80%। আর জন দিয়ে যখন বলতেছে তখন কতজন পাইছি? 36 জন। তাহলে আমি কি বলতে পারি যে এই 80% মানেই হচ্ছে আমাদের 36 জন, হ্যাঁ না না? জি স্যার। জি স্যার জি স্যার। তাহলে 80% মানে 36 জন হইলে আমরা কি বলতে পারি যে 1% মানে তাহলে 36 ডিভাইডেড বাই 80, হ্যাঁ না না? জি স্যার কোশ্চেন বের করতে বলছে হাউ মেনি কম্পিউটার টেকনিশিয়ান আর দেয়ার, টোটাল কম্পিউটার টেকনিশিয়ান কয়জন, তার মানে টোটাল মানে 100%। তাহলে 100% মানে কি আমরা বলতে পারি ইনটু 100, হ্যাঁ না না? জি স্যার আমরা 20 দ্বারা ভাগ করলাম 4 হইল, 20 দ্বারা ভাগ করলাম 5 হইল, 4 দ্বারা ভাগ করলাম 9 হইল, 9 আর 5 গুণন করলাম 45 হইল। তাহলে আমি কি বলতে পারি যে টোটাল আমাদের কম্পিউটার টেকনিশিয়ান 45 জন, হ্যাঁ না না? এই সেই উত্তর হচ্ছে আমাদের 45 জন। দেখেন বোঝা গেল কিনা? বোঝা গেল? জি স্যার। এইবার একটু বলেন তো আমরা কি আপনার ওই যে ফাউন্ডেশন ক্লাসগুলোতে একটা মেকআপ বক্স কি দিছিলাম পার্সেন্টেজের? জি স্যার খালি একজনের কাছ থেকে সাউন্ড পাইলাম, বাকিরা কি ছিলেন না ক্লাসে? আমি ক্লাস করে নাই স্যার। করিনি স্যার ও আচ্ছা আচ্ছা, তাহলে কিছু বলি নাই। ওই যে কোশ্চেন করছে কে এটা, নিশা তামান্না, 36 পাইলেন কিভাবে? আহারে, এই 36 কেমনে আসলো? এই যে 21 জন আর 15 জন মিলেই তো 36 জন, ঠিক আছে? 21 জন প্রিপারেটরি কোর্স নিল আর 15 জন কোনো কোর্সই নেয় নাই। তো নেক আর না নেক তারা কারা? যারা ফেল করছে। তাহলে ওই 21 আর 15 মিলে 36। গুড। তাহলে এবার বলেন যে অ্যান্সার 45 কেমন করে আসলো, এটা কি ক্লিয়ার কিনা? গুড। তাহলে ক্লিয়ার হইলে গেল। জি স্যার ক্লিয়ার। আসেন 14 নাম্বার কি বলতেছে। 14 নম্বরে বলতেছে যে অ্যাট অ্যান ইলেকশন ইনভলভিং টু ক্যান্ডিডেট, একটা ইলেকশন হচ্ছে যে ইলেকশনে ক্যান্ডিডেট আছে 2 জন, এর মধ্যে তারা বলল 68 ভোটস ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড। প্রথমে তথ্য পাইলাম আমরা ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড মানে কি বলেন তো? ইনভ্যালিড মানে হচ্ছে বাতিল। তাহলে বাতিল ভোট কত? 68। হ্যাঁ, এক ক্লাসে একজন বলে যে ইনভ্যালিড মানে কি, বলে অবৈধ। বলেন ইনভ্যালিডের বাংলা বানাই দিছে অবৈধ। মানে আমাদের মাথার মধ্যে যে কার কি কি যে ঢুকে যায়, ঠিক আছে, পরিবেশ থেকে কিছুই বলা যায় না। বললাম যে ইনভ্যালিড 64টা, তাহলে ইনভ্যালিড মানে কি? আমাদের বলে স্যার ইনভ্যালিড মানে অবৈধ ভোট। তাহলে বলেন ইনভ্যালিড মানে অবৈধ না ইনভ্যালিড মানে বাতিল? হ্যাঁ, বাতিল। তার মানে যে ভোটগুলো দ্বারা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে উনি কাকে ভোট দিছে, ধরেন 2 জনকেই ভোট দিছে, বা উনি কোনো ভোটই দেয় নাই, বা ব্যালট পেপার ছিঁড়ে ফেলছে, ঠিক আছে, ছিঁড়ে ভিতরে দিয়ে দিছে। তার মানে যে ব্যালট পেপারগুলো থেকে বোঝা যায় না যে এই ব্যক্তি কাকে ভোট দিছে, সেই ভোটগুলোকে আমরা সরাই ফেলছি, এগুলোকে আমরা বলতেছি বাতিল। তাহলে এরকম বাতিল ভোট কয়টা পাইছি? 68টা। পরে তারা কি বলতেছে? দ্য উইনিং ক্যান্ডিডেট সিকিউর 52%। উইনিং ক্যান্ডিডেট সিকিউর করা মানে হচ্ছে নিশ্চিত করা। নিশ্চিত করা মানে পাইছে, সহজ কথা। তাহলে ক্যান্ডিডেট ছিল 2 জন, বলেন তো একজন উইনার হইলে ডেফিনেটলি আরেকজন কে হবে? লুজার। তাহলে উইনিং ক্যান্ডিডেট যদি 72% ভোট পায়, তাহলে বলেন মুখে মুখে বলেন লুজার ক্যান্ডিডেট কত পার্সেন্ট পাবে? হ্যাঁ, কারণ আছেই তো 2 জন, তাহলে পার্সেন্টেজ বলা মানে তো 100। তাহলে একজন 52 পাইলে 100 থেকে 52 বাদ দিলে বাকি থাকে 48। তাহলে আমি কি বলতে পারি যে লুজার ক্যান্ডিডেট তাহলে 48% ভোট পাইছে, হ্যাঁ না না? গুড।
তাহলে এবার একটু বলেন তো যে এই লুজার ক্যান্ডিডেটের চাইতে উইনিং ক্যান্ডিডেট আমাদের কত পার্সেন্ট ভোট বেশি পাচ্ছে? 4%। এটা থেকে এটা 4% বেশি। তাহলে বলেন ফাইনাল কথা কি এখন আমি এটা বলতে পারি যে উইনিং ক্যান্ডিডেট লুজার ক্যান্ডিডেটের চেয়ে পার্সেন্টেজে হিসাব করলে 4% ভোট বেশি পাচ্ছে, হ্যাঁ না না? জি স্যার। আর কোশ্চেন বলতেছে দেখেন উইন্স বাই 98। উইন্স বাই মানে 98 মানে কি 98 ভোট দ্বারা জিতছে। 98 ভোট দ্বারা জিতা মানে 98 ভোট পাইছে না 98 ভোট বেশি পাইছে? এক্স্যাক্টলি, হ্যাঁ বেশি পাইছে। রহিম সাহেব এই ইলেকশনে 10 ভোটে জিতে গেছে, তাহলে 10 ভোট দ্বারা জিতা মানে কি সে কি 10 ভোট পাইছে না 10 ভোট বেশি পাইছে? হ্যাঁ বেশি পাইছে, বেশি। তাহলে 98 ভোট দ্বারা জিতা মানে 98 ভোট বেশি পাইছে। তাহলে আমরা বলেন উইনিং ক্যান্ডিডেটের বেশির ব্যাপারে কয়টা তথ্য পাইলাম? 2টা। উইনিং ক্যান্ডিডেট 4% ভোট বেশি পাইছে, উইনিং ক্যান্ডিডেট 98 ভোট বেশি পাইছে, আগের অঙ্কের মতন করে। তাহলে এখন কি আমরা বলতে পারি যে এই 4% ভোট মানেই হচ্ছে আমাদের 98 ভোট, হ্যাঁ না না? তাহলে 1% ভোট মানে আমরা বলতে পারি 98 ডিভাইডেড বাই 4। তাহলে অবশ্যই পার্সেন্টেজে হিসাব করলে টোটাল 100%। তাহলে 100% মানে ইনটু 100 বলা যাবে কি যাবে না? তাহলে কাটাকাটি করলাম, 4 25 100, 25 আর 98 গুণন করলে কত আসে? 2450। হ্যাঁ বলেন তো এই 2450 তাহলে কোন ভোট বলেন তো? যেগুলো গণনা করা হয়েছে। হ্যাঁ গুড গুড, থ্যাংক ইউ। হ্যাঁ এটা খুব ভালো, যে ভোটগুলো গণনা করা গেছে, যে ভোটগুলো দ্বারা হারা জিতা নির্বাচন করা গেছে। তাহলে যে ভোট গণনা করা যাচ্ছে তাহলে ওইদিকে টোন পাইছিলেন ইনভ্যালিড, তাহলে এবারে টোন কি বলবেন? এগুলো কোন ভোট? ভ্যালিড, ভ্যালিড, গুড, ভ্যালিড, ভ্যালিড। তাহলে আমরা এবারে ভ্যালিড ভোট পাইছি 2450। এইটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? না। আচ্ছা, এখন এই যে কিছু কিছু আপনাদের মধ্যে থেকে কিন্তু পণ্ডিত পাওয়া যায়, বুঝছেন? কিছু কিছু পণ্ডিত, এই পণ্ডিতেরা দেখবেন যে আপনারাই ক্লাস করতেছেন, ক্লাস করার মাঝখানে তারা কি করবে? তারা হচ্ছে ধুপধাপ করে উত্তর দেওয়া শুরু করবে। বলেন তো আমরা ক্লাসে আসছি কি উত্তর কোনটা সেটা খোঁজার জন্য, নাকি উত্তর কেমনে পাওয়া যায় সেটা খোঁজার জন্য? কোনটা ভাই? হ্যাঁ হ্যাঁ, কিভাবে পাওয়া যায় প্রসেসের জন্য। আমরা তো ক্লাসে আসি নাই যে উত্তর খোঁজার জন্য যে কোনটা উত্তর। তাহলে তো আপনাদেরকে আমরা কি করতে পারতাম? আপনাদেরকে আমরা এই জায়গাটায় জাস্ট শুধুমাত্র কোশ্চেন আর তার এটা হচ্ছে অ্যান্সার বলে দিলেই তো আপনার শেষ হয়ে যাইতো, তাই হইতো না? আচ্ছা, তাহলে এখন বোঝেন ঘটনাগুলো কি ঘটতেছে। 1 মিনিট একটু ওয়েট করেন, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলতেছি ভাই, ক্লাসে আমি। আচ্ছা, তাহলে এখন দেখেন যে আমরা ক্লাসে ভাই উত্তর কোনটা হবে সেটার জন্য আসি নাই, আমরা ক্লাসে আসছি উত্তর বের করার রাস্তাগুলো শেখার জন্য। এই কারণে আপনাদের মধ্যে যারা যারা পণ্ডিত আছেন, আপনাদের পণ্ডিত্যগুলো দেখাবেন কোথায়? এটা দেখানোর জায়গা আছে ভাই, ক্লাস না। এটা দেখানোর জায়গা পরীক্ষার হল। তখন আপনি দেখেন আপনি কত তাড়াতাড়ি পারেন, কত ভালো পারেন, ক্লাসে না ভাই। ক্লাসে তো আপনার পাণ্ডিত্য দেখার জন্য আমরা কেউ আসি নাই। আপনার পাণ্ডিত্য দেখাবেন আপনার ক্লাসে না, কোথায় দেখাবেন? এক্সাম হলে, ঠিক আছে? সব কিছু তো জায়গা থাকে, তাই না, যে কোথায় কোনটা দেখাইতে হয়। ক্লাসে আসছেন আপনারা আমাদের কথা শোনার জন্য, তাহলে আর মাঝখানে উত্তর দেয় না ভাই। উত্তর দিলে হয় কি আরেকজনের ডিস্টার্ব হয়, সে তখন ইনসিকিউর ফিল করে এই জায়গাটায়। তো এই আমি যেন অন্য কারো প্রবলেমের কারণ না হই, এই জায়গাগুলো তো আমাদের একটু খেয়াল রাখা উচিত, তাই না? যে আমি আরেকজনের প্রবলেমের কারণ কেন হব? আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক ভালো ম্যাথ পারেন, আমার তারেক স্যারের সেও আপনারা অনেক ভালো পারেন, কোনো আপত্তি নাই এটাতে, নিঃসন্দেহ ভালো পারতেই পারেন আপনারা। পৃথিবীর সব কিছু আমরা জানি না ভাই, কিন্তু সেই ভালোগুলো দেখানোর তো জায়গা আছে, যে কখন দেখাবেন, তাই না? সব জায়গায় সব কিছু দেখাইতে হয় না। এই জায়গাগুলো একটু সতর্ক থাকবো ভাই। আমরা তো সবাই মিলে ক্লাস করতেছি, আপনি তো একা না, ঠিক আছে? তো এই জায়গাগুলো একটু দয়া করে খেয়াল করে রাখবেন, তাহলে ক্লাসগুলো করতে একটু ভালো লাগবে ভাই, ইফেক্টিভ হবে ক্লাসগুলো। তাহলে আমরা 2টা তথ্য পেয়ে গেছি, ইনভ্যালিড এবং ভ্যালিড। এইবারে আসেন ফাইনাল কোশ্চেন কি বলছে? দ্য টোটাল নাম্বার অফ ভোটস পুলড ইজ, পুলড হওয়া। তাহলে এখন কোশ্চেন পুলড হওয়া মানেটা কি? ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ব্যালট বক্স, কথার কথা, এইটা আমাদের ব্যালট বক্স।
এই ব্যালট বক্সের মধ্যে যে ভোটগুলো পড়ছিল এই ভোটগুলোকে আমরা বলি হচ্ছে পুলড হওয়া। পুলড হওয়া মানে যেই কয়টা ভোট আপনার এই জায়গাটায় পড়ছে, হ্যাঁ, কাস্ট হওয়া, পুলড হওয়া একই কথাই, যে কতগুলো ভোট পড়ছে। তাহলে এখন বলেন তো যে আমাদের এই ব্যালট বক্সের মধ্যে যে ভোটগুলো পড়ছে সেই ভোটগুলো কি তার মধ্যে সবগুলোই ভ্যালিড ছিল, নাকি এর মধ্যে ভ্যালিডও আছে ইনভ্যালিডও আছে? দুটাই আছে। দেড়শোই তাহলে আমাকে আসলে তারা বের করতে বলছে এই দুইটা মিলে কয়টা ভোট এই ব্যালট বক্সের ভিতরে ভ্যালিড ইনভ্যালিড দুটাই আছে। তাহলে দুইটা যোগ করে দেখেন কত চলে আসতেছে আমাদের 2518। এই কারণে আমরা অ্যান্সার দিব 2518। হ্যাঁ, 2450 অ্যান্সার দিতাম যদি এখানে পুলডের জায়গায় কি বলতো ভ্যালিড, তাহলেই আমরা অ্যান্সার দিতাম 2450। ঠিক আছে, তারপরে শুধু উত্তর খুঁজেন না, ঘটনাগুলো বুঝেন। এবং আবার আরেকটা মজার ব্যাপার দেখেন, বলেন তো 2450 থেকে 68 বিয়োগ করলে কত হয় বলেন তো, দেখেন তো বিয়োগ করলে কত আসে? 2382। 2382 ওটাও আছে অ্যান্সারের মধ্যে, দেখেন ওটাও আছে। তার মানে আপনি ডানে বামে যদি যান কোনো না কোনো ভাবে ভুল হয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। তাহলে 2382 কখন অ্যান্সার হইতো? যদি বলতো ডিফারেন্স বিটুইন ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড, ভ্যালিড এবং ইনভ্যালিডের মধ্যে পার্থক্য কতটা, তাহলে আমরা অ্যান্সার দিতাম 2382। যদি কোশ্চেন করতো ভ্যালিড ভোট কয়টা, তাহলে আমরা উত্তর দিতাম 2450। কিন্তু কোশ্চেন বলছে পুলড হয়েছে, এই কারণে আমরা অ্যান্সার দিচ্ছি 2518। তাহলে এখন শুধু 2518 নয়, বাকিগুলো কেন হইল না সেইটার ব্যাখ্যাটা কি বোঝা গেছে কিনা? গুড, ক্লিয়ার। তাহলে এবার বলেন 14 নাম্বার নিয়ে আর কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটা কোশ্চেন ছিল, শিওর শিওর বলেন। মানে স্যার আমরা তো হিসাব করি সবসময় 100% মানে সবগুলা ভোট, তো এখানে স্যার 52% আর 48% যে হিসাব করলাম এটা জিনিসটা বুঝি নাই। 52% আর 48% এর ভিতরে ইনভ্যালিড ভোটগুলো কেন আসলো না? আরে আল্লাহ, কি বলেন, হা রে। আচ্ছা বলেন তো, এখানে ধরেন 3টা ব্যালট পেপার আছে, একটা ব্যালট পেপার, 2টা ব্যালট পেপার, 3টা ব্যালট পেপার। এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে ছবি, এখানে ছবি, এখানে ছবি, এখানে ছবি। প্রথম ব্যালট পেপারে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, দ্বিতীয় ব্যালট পেপারে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, 3 নম্বর ব্যালট পেপারে এখানেও টিক চিহ্ন, এখানেও টিক চিহ্ন। আচ্ছা বলেন তো, এটা ধরেন হচ্ছে এ নামের ব্যক্তি, এটা বি নামের ব্যক্তি, এটা এ নামের ব্যক্তি, এটা বি নামের ব্যক্তি, এটা এ নামের ব্যক্তি, এটা বি নামের ব্যক্তি। প্রথম ব্যালট পেপার দেখে বলেন যিনি ভোট দিছে উনি কাকে ভোট দিছে, এ কে না বি কে? এ কে ভোট দিছে। গুড। বলেন তো 2 নাম্বার ব্যালট পেপার দেখে ইনি কাকে ভোট দিছে, এ কে না বি কে? বি কে। গুড। বলেন 3 নাম্বার ব্যালট পেপার থেকে বলেন কাকে ভোট দিছে, এ কে না বি কে? হ্যাঁ, এটা তো ভাই কাউন্টিং এর মধ্যে নেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। তাহলে এটাও তো আমার ব্যালট বক্সের ভিতরে ছিল, হ্যাঁ না না? আমি না খুলে দেখলাম যে আরে এর এই ভোটটা থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না যে এ কাকে ভোট দিছে, এ কাকে পছন্দ করে, ও দুইজনে পছন্দ করে, দুইজনে ভোট দিছে। আরেকটা ব্যালট পেপার খুলে দেখলেন উনি কোনো সিলই দেয় নাই, এমনি কাগজ মুড়ায় ব্যালট বক্সের ভিতরে রেখে দিছে। ওই কাগজ খুলে দেখলাম আরে এখানে কোনো সিলই দেওয়া নাই, তার মানে ইনি কাউকে ভোটই দেয় নাই। তাহলে এই ভোটগুলো কি গণনার মধ্যে আসবে না গণনার বাইরে যাবে? হ্যাঁ, তাহলে ওই ভোটগুলোকে বলতেছিলাম ইনভ্যালিড। এখন কি বোঝা গেছে ঘটনা? জি স্যার, যাক। তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে যে কেন আমাদের এগুলো উত্তর, হ্যাঁ, কেন হচ্ছে ওই 68টা ভোট যোগ করতে হয়েছে? হ্যাঁ, টোটাল পুল। বলেন যার কোশ্চেন ছিল সেই ভাইয়ার কি ক্লিয়ার করা গেল কিনা ঘটনা? যে ভাইয়ার কোশ্চেন ছিল সেই ভাইয়ার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা স্যার আমি করে বলি এখন একটু ক্লিয়ার হয় এটা তো করে হ্যাঁ, কোশ্চেন করেন, কোন জায়গায় ক্লিয়ার হয়নি? মানে স্যার আমি বলতে চাচ্ছি এখানে হচ্ছে উইনিং 52% আর লুজিং হচ্ছে 48% আমরা হিসাব করছিলাম আর কি। সেটা কারা বলেন তো? এটা কোন ভোট, ভ্যালিড না ইনভ্যালিড? হ্যাঁ স্যার, এই জিনিসটাই এখানে তো ক্লিয়ার করে বলা নাই যে 52% আর 48%। নাউজুবিল্লাহ, আসতে এই বলেন এই ভোট কি এখানে আসছে? এটা হচ্ছে এ নামের ব্যক্তি, এটা বি নামের ব্যক্তি। তাহলে ইনভ্যালিড ভোট কি কখনো কাউন্টিং হয়? কি বললেন তাহলে এতক্ষণ, বলেন তো? ইনভ্যালিড ভোট কি কাউন্টিং হয়? তাহলে আপনি ভোট পাইছেন, আরেকজন ভোট পাইছেন, সেগুলো কোন ভোট? এগুলো তো ভ্যালিড। তাহলে এই 100% ভোট তো ভ্যালিড ভোট, এর মধ্যে তো ইনভ্যালিড নাই। ইনভ্যালিড তো গেছে বাইরে, ওটা তো বাইরের ভোট,
ওগুলো তো আগে সরাই ফেলছেন, 68টা ভোট সরাই ফেলে বাকি যে ভোটগুলো আছে সেটা কাউন্টিং করে হিসাব করে দেখলেন যে উইনিং ক্যান্ডিডেট পাইছে 52 আর লুজার ক্যান্ডিডেট 48। তাহলে এই 52 আর 48 কারা? যেগুলো হচ্ছে আপনার কোন ভোটগুলো? ভ্যালিড ভোটগুলো। কারণ ইনভ্যালিড কি কখনো গোনা যায় যে এ উইনিং ক্যান্ডিডেট? আপনি কি বলতে পারবেন এই ভোট উইনিং পাইছে, এই ভোট হচ্ছে আপনার লুজার পাইছে, এটা কি বলা যায়? না। তাহলে উইনিং পাক আর লুজার পাক সেগুলো কোন ভোট? ভ্যালিড ভোট। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আর না হলে আরেকটু ওয়েট করেন, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করেন, আল্লাহ হয়তো তো তাড়াতাড়ি হয়তো বা নির্বাচন দিবে, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত একটু ওয়েট করেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, এটা কি স্যার অঙ্ক করে বুঝাই দিন? হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে একদম নির্বাচনের সময় অঙ্ক করায় আমরা বুঝাই দিব, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, যে কেমনে কি হইলো না হইলো। আচ্ছা আসেন তাহলে 15-এর দিকে একটু চলে গেলাম, দেখি 15-তে কি বলতেছে। আচ্ছা 15 নম্বর কোশ্চেনে দেখেন, কোশ্চেনে তারা কিছু শর্ত টর্ত দিচ্ছে, কাকে নিয়ে? আহসান সাহেবকে নিয়ে। আহসান সাহেব কি করছে? মিস্টার আহসান ইজ ইনশিওর্ড কমপ্লিটলি ফর 50,000 টাকা অফ ড্যামেজ টু হিজ কার। আহসান সাহেব তার কার ড্যামেজের জন্য 50,000 টাকার ইন্স্যুরেন্স করছে। কত হাজার টাকার ইন্স্যুরেন্স? গুড। কিসের জন্য? কার ড্যামেজের জন্য। গুড। আচ্ছা বলেন তো, আপনি যদি ইন্স্যুরেন্স করেন 50,000, যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার কি গুনে গুনে ওই 50,000 টাকারই অ্যাক্সিডেন্ট হয় নাকি কম বেশি হইতে পারে? হ্যাঁ, কম বেশি তো হইতেই পারে। এখন দেখেন কোম্পানি শর্ত দিচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি শর্ত কি শর্ত? ফর এনি ড্যামেজ অ্যাবভ 50,000, যদি 50,000 টাকার বেশি ড্যামেজ হয় অ্যাবভ, তাহলে কি হবে? ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে 50,000। ইন্স্যুরেন্স কোম্পানি 50,000-এর জন্য 50,000-ই দিবে, কিন্তু আরও দিবে 20% অফ দ্য রেস্ট অফ দ্য ড্যামেজ অ্যামাউন্ট। অর্থাৎ বাকি যেটা ড্যামেজ হবে, 50,000-এর অতিরিক্ত যেটা ড্যামেজ হবে, সেই অতিরিক্ত ড্যামেজের সবগুলো টাকা দিবে না, অতিরিক্ত ড্যামেজের দিবে 20%। 50,000-এর জন্য 50,000 দিবে, কিন্তু অতিরিক্ত যেটা ড্যামেজ হবে সে অতিরিক্ত ড্যামেজের কোম্পানি দিবে আপনাকে 20%। এই কথা কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার স্যার। ফাইন। এরপরে কি বললো দেখেন, ফর এ রিসেন্ট অ্যাক্সিডেন্ট, সাম্প্রতিক একটা দুর্ঘটনা ঘটে গেল, মিস্টার আহসান ওয়াজ পেইড 56,000 বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা 56,000 টাকা আহসান সাহেবকে দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েসে না করে অ্যাক্টিভলি চিন্তা করেন, এটা কি বলা যায় যে আহসান সাহেব 56,000 টাকা পাইছে? ফাইন। তাহলে এখন কোশ্চেনে কি বলছে দেখেন, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ড্যামেজ এস্টিমেটেড। তার মানে টোটাল আপনার ড্যামেজ হয়েছে কত টাকা, যার জন্য 56,000 টাকা আপনাকে কি করা হয়েছে? ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা দেওয়া হয়েছে। তাহলে আপনি শর্তে কি পাইছিলেন? ফোকাস করেন। 50,000 টাকা ড্যামেজ হইলে কত টাকা দিবে বলছিল? ফাইন, গুড। 50,000 টাকা ড্যামেজ হইলে 50,000 টাকাই দিবে। ফাইন। বলেন তো অতিরিক্ত যদি ড্যামেজ হয় তার সব টাকাই কি দিবে? কত পার্সেন্ট দিবে? 20%। ফাইন। আর এই দুইটা মিলেই আজকে আহসান সাহেব পাইছে কত টাকা? তাহলে বলেন তো অতিরিক্ত কয় টাকা পাইছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন আগে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা না? তাহলে এখন কি আমার এই ডাটাটাই দরকার না যে কত টাকার 20% করলে 6,000 হয়? জি স্যার। আচ্ছা, এইটা আপনি এখন চিন্তা করেন, কত টাকা জানি না, জানি না মানে x টাকা। তাহলে আমি কি বলতে পারি যে x টাকাটার 20% মানেই হচ্ছে আমাদের 6,000 টাকা, হ্যাঁ না? না তাহলে x এর মান 20 দ্বারা 100-কে ভাগ করলে 5, 5 আর এইদিকে 6 গুণন করলাম 30, তার মানে x এর মান কত আসে? 30,000। অর্থাৎ 30,000 টাকার 20% করলেই আপনার 6,000 টাকা হয়, হ্যাঁ না? না জি স্যার। তাহলে এখন বলেন টোটাল তাহলে ড্যামেজ হয়েছিল 50 আর 30 কত হাজার? 80,000 টাকা। এই সেই উত্তর, সি নাম্বার। টোটাল ড্যামেজ কত? 80,000। ক্লিয়ার স্যার এটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে এখন হ্যাঁ, তাহলে এই কার্ডটার ড্যামেজটা আমি ছেড়ে দেব, দিলাম, শেষ কার্ড ড্যামেজ। আচ্ছা এবার 16তে চলে আসেন, দেখেন কি বলছে। 16তে বলতেছে ইফ দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজ বাই 25%, চিনির দাম বেড়ে গেছে কত পার্সেন্ট?
20%, 25%। 25%। এটা একটা বিখ্যাত কোশ্চেন, বহুবার পরীক্ষায় আসছে, অনেকের উত্তর মুখস্থ হওয়া। বলেন তো উত্তর কত? 20%। আসেন এবার একটু গল্প টল্প শুনি। এই যে চিনির দাম বেড়ে গেছে 25, চিনির দাম বেড়ে গেছে 30, চিনির দাম কমে গেছে 20%, চিনির দাম কমে গেছে 50%, বাড়াবেন কত পার্সেন্ট? এই ধরনের অঙ্কগুলো কম্পারিজনের ক্ষেত্রে, ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা কেমনে করি? এইটা করার একটা সহজ উপায় হচ্ছে এই রকম একটা ফরম্যাট অ্যাপ্লাই করা হয়, 100p ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস p। এখানে p দ্বারা কি বোঝানো হয়েছে? p দ্বারা বোঝানো হয়েছে পার্সেন্টকে। প্লাস মাইনাসের চিহ্ন কেন? যদি কখনো ইনক্রিজের ঘটনা ঘটে তাহলে প্লাস চিহ্ন, আর যদি কখনো ডিক্রিজের ঘটনা ঘটে তাহলে মাইনাস চিহ্ন। এটা ইউজ হবে কেমন করে একটু খেয়াল করেন। ধরেন আপনাকে বলা হইলো যে চিনির মূল্য, কথার কথা, বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে 25%, তাহলে এটার ব্যবহার কমাবেন কত পার্সেন্ট? নিচেটা আর লিখলাম না। বা আপনাকে কোশ্চেন করলো এরকম যে চিনির মূল্য হ্রাস হয়ে গেছে, কমে গেছে 25%, তাহলে বলেন এটার ব্যবহার বাড়াইতে হবে কত? বৃদ্ধি পাইলে ব্যবহার কমবে, আর যদি আমাদের দাম কমে যায় তাহলে ব্যবহার কি হয়? বাড়বে। উল্টাটা হবে, ব্যালেন্স করতে হয়। কোশ্চেন এরকমই থাকবে। এখন কোশ্চেন যে এই অঙ্কটা যদি আমি ফরম্যাট দিয়ে করি তাহলে কেমন হবে খেয়াল করেন। পি মানে পার্সেন্টেজ, তাহলে এখানে পার্সেন্টেজ কত? 25, তাহলে পি এর মান 25 বসান। 100 গুণন 25 ডিভাইডেড বাই 100। এইবারে কোশ্চেন প্লাস না মাইনাস? এইটার মান প্লাস না মাইনাস হবে এটা ডিপেন্ড করবে পি এর মানের উপরে। দেখেন পি এর মান আপনি যেটা বসাইছিলেন সেটা কি হয়েছে? বৃদ্ধি, এই জন্য বলতে হবে প্লাস 25। তাহলে ক্যালকুলেশন কত আসলো? 100 গুণন 25, নিচে 125, কাটাকাটি করলাম, 5 25 125, 5 20 100, তাহলে কাটাকাটি করলেই আসতেছে 20, তার মানে 20% বেড়ে যাবে। আবার খেয়াল করেন 2 নম্বর এক্সাম্পল, 25% দাম হ্রাস হয়েছে, পার্সেন্টেজ কত? 25, তাহলে পি এর মান কত? 25, তাহলে পি এর মান বসাই দেন। 100 গুণন 25 ডিভাইডেড বাই 100। এইবারে কোশ্চেন প্লাস না মাইনাস? যেহেতু 25 হ্রাস হয়ে গেছে তাহলে এবারে আসবে হচ্ছে -25। তাহলে কেমন আসবে? 100 গুণন 25 ডিভাইডেড বাই নিচে 75, তাহলে 25 দ্বারা ভাগ করলেন 3, 3 দ্বারা 100কে ভাগ করলে এইটা দুইভাবে অ্যান্সার লেখা যাইতে পারে, 33 সমস্ত 1/3% অথবা 33.33%। তাহলে বলেন এই যে আপনার ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা দুই ধরনের কোশ্চেন, মানে দুইটা আলাদা আলাদা এক্সাম্পলের মাধ্যমে অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাপ্লিকেশনটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? গুড। এখনো গল্প শেষ হয় নাই। এইটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখা উচিত, তাহলে আপনাদের জন্য সরি কিছু আচ্ছা 1 মিনিট একটু। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কিছু ডাটা আপনাদের মুখস্থ রাখা উচিত, যে ডাটাগুলো একটু যদি মনে রাখা যায় তাহলে কিছু কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলোতে কমন ডাটা ব্যবহার করা হয়, খুব দ্রুত অ্যাপ্লাই করা যায়। সেটা কেমন বা ডাটাগুলোই বা কেমন হইতে পারে? খুব কমন টাইপের কিছু ডাটা পাওয়া যাবে, যেমন ধরেন এটা ইনক্রিজের ঘর, এটা ডিক্রিজের ঘর। যদি 20% বেড়ে যায় তাহলে কমাইতে হয় 16.67%। যদি 25% বেড়ে যায় কমাইতে হয় 20%। যার ওখানে আনমিউট করা আছে একটু মিউট করে রাখেন। কে এটা? রাসেল, রাসেলের ওখান থেকে নয়েজ আসতেছে। যদি 33.33% যদি বেড়ে যায় তাহলে কমাইতে হবে কত? 25%। যদি আপনার 50% বেড়ে যায় তাহলে কমাইতে হয় কত? 33.33%। যদি কখনো আপনার 100% বেড়ে যায় তাহলে কমাইতে হবে কত? কমাইতে হবে 50%। এখানে যে ডাটাগুলো আপনি দেখতেছেন এগুলোর প্রত্যেকটাই হচ্ছে এইটা দিয়ে করা, প্রত্যেকটাই কি দিয়ে করা? এটা দিয়ে করা। এখন কোশ্চেন, তাহলে এটা দরকার কি? এটা দরকার এই কারণে এগুলো হচ্ছে খুব পপুলার ডাটা।
যদি কখনো বলা থাকে 20% কমে গেছে, তাহলে বাড়াবেন কত? 25। 20 বাড়ানো হইলে কমাবেন কত? 16.67। এরকম না যে 25 থাকলে 20 হয়, 20 থাকলে 25 হয়, না। 25 বাড়ছে নাকি কমছে এটা ফ্যাক্টর। 25 বাড়ছে তাহলে কমাইতে হবে 20, কিন্তু যদি আপনার 25 কমে যায় তাহলে বাড়াইতে হবে কত? 33.33। এই টেবিলটাতে যে ডাটাগুলো দেখতেছেন এগুলো ব্যাপক পরিমাণে ব্যবহার হয়েছে প্রিভিয়াস বিভিন্ন কোশ্চিনে। এই কারণে এই ডাটাগুলো মনে রাখলে একটু ভালো। হ্যাঁ, সবগুলোই কি এই ডাটা টেবিল থেকেই আসবে? না, এই টেবিলের বাইরেও তো ডাটা যাইতে পারে। তখন কি করবেন? এই যে অস্ত্র তো আছে, তাহলে সব জায়গায় আপনি কেন ধুম করে অস্ত্র ব্যবহার করবেন? যেগুলো আপনার ডাটা টেবিলে ম্যাচ করবে না সেটা আপনি অঙ্ক করেন, কিন্তু যেটা ম্যাচ করেই গেছে, আপনি জানেন যে 50 বাড়লে 33.33 কমাইতে হয়, তাহলে আপনি পরীক্ষার হলে কেন 100 গুণন 50 ডিভাইডেড বাই 100 যোগ 50 কেন করতে যাবেন? ক্যালকুলেশন করেন, যেটা ডাটা মিলবে না সেটা করেন, কিন্তু যেটা ম্যাচ করে সেটা আমরা কি করব না, সেটা আমরা আর ক্যালকুলেশন করতে যাব না। কথা কি ক্লিয়ার কিনা? 33.33% যদি কমে যায় তাহলে আমরা 50% বাড়াবো। জি স্যার। আর 33.33 বেড়ে গেলে কমাবেন কত? হ্যাঁ, আর ওই যে আবু কে এটা সালে 20% কমে গেলে বাড়াবেন কত? 25, কিন্তু 20% বেড়ে গেলে কমাবেন কত? 16.67। হ্যাঁ, তাহলে কথা কি বোঝা গেছে? দেখি কি বোঝা গেল এবারে আপনাদের টেস্ট। এবারে বলেন এই কোশ্চেনের উত্তর কত হবে বলেন। হ্যাঁ, চিনির দাম বেড়ে গেছে 25, তাহলে অবশ্যই ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট? 20%। দেখি পরেরটার অ্যান্সার কে কে তাড়াতাড়ি দিতে পারেন। বলেন দা প্রাইস অফ মিল্ক ফল ডাউন। ফল ডাউন মানে কি হওয়া? বাড়া না কমা? কমা। কমে গেছে কত পার্সেন্ট? তাহলে বলেন তো বাড়াইতে হবে কত পার্সেন্ট? হ্যাঁ, 20% কমে গেলে বাড়াইতে হয় 25%। এই সেই অ্যান্সার 25। ক্লিয়ার? আবার একটু দেখি বুঝতে পারেন কিনা। 18-19 একটু পরে করতেছি, 18-19 একটু পরে করতেছি। 20 নাম্বারটা আগে দেখেন। কোশ্চেন বলতেছে এর ইনকাম ইজ 25% লেস দেন দ্যাট অফ বি। এর ইনকাম বি এর চাইতে 25% কম। এর ইনকাম কম 25%। কোশ্চেন বলতেছে দেন, এই শাকিল, তাহলে কোশ্চেন কি বলতেছে? দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বিজ ইনকাম মোর দেন দ্যাট অফ এ। তাহলে এর ইনকাম 25% কম হইলে বির ইনকাম কত পার্সেন্ট বেশি হবে বলেন তো? হ্যাঁ, গুড। তাহলে 33 সমস্ত 1/3 বা 33.33। তাহলে তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে এখন বলেন টেবিলের কাহিনী কি বোঝা গেছে কিনা? তাহলে বলেন তো, এই কারণে বললাম, এইটাই যদি আমাদের না জানা থাকতো তাহলে আমরা কি করতাম? 100 গুণন 25 ডিভাইডেড বাই 100 বিয়োগ 25 এই কাহিনী করে অঙ্ক করা লাগতো। কেন করব যদি আমার জানাই থাকে? তাহলে এখন বলেন এই যে 16, 17, 20 তিনটা অঙ্ক দেখলেন, এই তিনটা অঙ্ক করতে কত সময় লাগার কথা? হ্যাঁ, তিনটা অঙ্ক করতে সর্বোচ্চ খালি রিডিং পড়তে যা সময় লাগার কথা, এর বেশি মনে হয় সময় লাগার কথা নয়, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এইবারে আসেন এই ধরনের কোশ্চেনেরই আরেকটা ইউজ একটু দেখবো। 19 নাম্বার একটু পরে দেখতেছি, 20 নাম্বার 18 নাম্বারের দিকে আগে তাকান। দেখেন কি বলছে, দ্য প্রাইস অফ লোফ অফ ব্রেড ওয়াজ ইনক্রিজ বাই 20%। ব্রেডের দাম বেড়ে গেছে কত পার্সেন্ট বলেন তো? 20%। ফাইন, 20% বেড়ে গেছে। এখন কোশ্চেন বলতেছে যে হাউ মেনি লোভস ক্যান বি পারচেস নাও। এখন কতগুলো ব্রেড আপনি কিনতে পারবেন? বাই দ্য অ্যামাউন্ট অফ মানি ইউজ টু বাই 300 লোভস অ্যাট দ্য আর্লিয়ার প্রাইস। 300টা ব্রেড আগে যে টাকা দিয়ে কিনতেন, আজকে সেই টাকা দিয়ে কিনতে গেলে কতগুলো ব্রেড কিনতে পাওয়া যাবে যদি ব্রেডের দাম 20% বেড়ে যায়? খুব ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে চিন্তা করেন, ম্যাথমেটিক্যালি না, স্বাভাবিক। বলেন তো ব্রেডের দাম যদি 20% বেড়ে যায়, তাহলে যে টাকা দিয়ে আগে আমি 300টা পাইতাম, আজকে সেই টাকা দিয়ে কি 300টা পাবো? কম পাবো না বেশি পাবো? ডেফিনেটলি কম পাবো। তাহলে এবারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো, 20% দাম বেড়ে গেলে কত পার্সেন্ট জিনিস কম পাবো?
এই 20% বেড়ে গেলে কমাবো কত? 16.6 হ্যাঁ, সব শেষ হয়ে যাবে। 20% বেড়ে গেলে কমাইতে হয় কত? 16.67। হ্যাঁ, তাহলে বলেন তো এইবারে 33.33 বলা আর 33 সমস্ত 1/3 বলা আলাদা নাকি একই কথাই? গুড। 16.67 বলা আর 16 সমস্ত 2/3 বলা আলাদা নাকি একই কথাই? একই কথাই। গুড। তাহলে এখন বলেন আপনারা, যদি ব্রেডের দাম বেড়ে যায়, ব্রেডের দাম যদি আমাদের বেড়ে যায় 20%, তাহলে আমি 300টা ব্রেড পাবো না, আমি কম পাবো। তার কত কম পাবেন? 16 সমস্ত 2/3 বা 16.67। তাহলে আমি কি বলতে পারি যে আগে পাইতাম 300টা, আজকে তাহলে তার 16 সমস্ত 2/3% কম পাবো? হ্যাঁ না না? কথা কি ঠিক আছে? ঠিক আছে। তাহলে বলেন তো 300টার 16 সমস্ত 2/3, 3 16 48 আর 2 50/3 উঠাই দিলাম 100। তাহলে 300 300 কাটাকাটি 50টা, তার মানে আমি 50টা ব্রেড কম পাবো। তাহলে 300টা থেকে 50টা বাদ দেন, তার মানে আজকে আমি কয়টা ব্রেড পাবো? 250টা। এই সেই উত্তর 250। হ্যাঁ, 250 না 250টা। ঠিক আছে, হ্যাঁ 250টা হবে না, অ্যান্সার হবে 250টা। তাও ভালো। তাহলে এখন বুঝেন যে 250 কেমনে আসলো, সেটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। আগের বার আমাদেরকে ওই কত পার্সেন্ট বাড়াইলে কত পার্সেন্ট কমবে এই জিনিসটা তাহলে আমাদের নলেজে ভালোভাবে রাখতে হবে না? এই যে বুঝে গেছেন। হ্যাঁ, দোকানদারি করতে গেলেও লাগবে ভাই, এটা শুধু চাকরি করতে না, যদি ব্যবসা করতে চান এগুলো লাগবে, কিচ্ছু করার নাই। তাহলে এখন বলেন যে 16 নাম্বার, 17 নাম্বার এবং 20 নাম্বার, 16 17 20, এ কে রে কথা বলে রে? থামে না কেন রে? রায়হান নাকি? 16 17 এবং 20 এই তিনটা অঙ্ক ডিরেক্ট ক্যালকুলেশন ছিল। 20 বাড়ছে কমাবেন কত, বা 25 বাড়ছে কমাবেন কত, ঠিক আছে, একদম ডিরেক্ট। কিন্তু 18 নাম্বারটাও কিন্তু একই প্যাটার্নের যাচ্ছ, ঠিক আছে যাও, ওকে। 18 নাম্বারটাও একই প্যাটার্ন, কিন্তু একটা ক্যালকুলেশন তারা চাইছে। যদি এই কোশ্চেনটাও বলতো যে ব্রেডের দাম কমে গেছে, ব্রেডের দাম বেড়ে গেছে 20%, তাহলে বলেন আজকে আমি কত পার্সেন্ট ব্রেড কম পাবো, তাহলে আমরা অ্যান্সার দিতাম 16 সমস্ত 2/3 বা 16.67। কিন্তু তারা দেখেন টেকনিক্যালি বলতেছে যে আজকে আপনি 300টার জায়গায় কয়টা পাবেন। তার মানে কোশ্চেনের মূল অংশ কিন্তু ওটাই যে 20% দাম বেড়ে গেলে আপনি কত পার্সেন্ট কম পাবেন। একটা ক্যালকুলেশন আমাদের এখানে বাড়তি করতে হয়েছে, যেটা আমাদের 16 17 এবং 20-এ লাগে নাই। তাহলে এখন 16 17 20-এর মতনও কোশ্চেন হইতে পারে, 18-এর মতনও কোশ্চেন হইতে পারে, কারণ এগুলো প্রত্যেকটাই তো পরীক্ষায় আসা কোশ্চেন। এখন বলেন ঘটনা কি ক্লিয়ার হয়েছে কিনা? গুড। তাহলে একটা ঘটনা আমরা পাইছি, সেই ঘটনাটার ইউজও আমরা পাইছি যে কেমন করে ইউজ করতে হয়। ওকে, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমরা 100 দিলাম, আমরা স্যার 50 দিলাম না কেন? বুঝি নাই মেহেদি, 100টা নিচে আসলো কি হলো? স্যার, এখানে যে 16 সমস্ত 3/2, এখানে পার্সেন্টেজটা 100টা আমরা নিচে কেন দিলাম, উপরে কেন দিলাম না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। পার্সেন্টেজ চিহ্ন উঠাইলে কি হয়? 1/100 এ বলেন তো 3% ভাঙ্গাইলে কি 3 গুণন 100 লেখেন নাকি 3 ডিভাইডেড বাই 100 লেখেন, কোনটা ভাই? ডিভাইডেড বাই 100। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ ভাঙ্গাই দিলে নিচে 100 আসে না, উপরে কোনোদিন 100 যায়? ওই ওই আপনি তো উল্টাটা করতেছিলেন, আপনি পার্সেন্টেজে প্রকাশ করতেছিলেন, আর আমরা তো পার্সেন্টেজই ভাঙ্গাচ্ছি ভাই। 16 সমস্ত 2/3 পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ ভাঙ্গাচ্ছি আমরা, পার্সেন্টেজে তো পরিণত করতেছি না। ক্লিয়ার? 50টা তা তো জানি না, 50টা কেমনে আসলো জানি না, গবেষণা করেন। 16 সমস্ত 2 বাই কিরে সমস্ত ভাঙ্গানো ভুলে গেছিস ভাই? সমস্ত ভাঙ্গানো ভুলে গেছিস? 3 16 48 আর 2 কত হয়? 50। সমস্ত ভাঙ্গানো ভুলে গেছিস? হ্যাঁ, এখন কি ক্লিয়ার? জি স্যার। তাহলে যার কোশ্চেন ছিল তাই একটু বলেন। বলেন তো 2 সমস্ত 2/3 মানে কত লেখা যায়? 8 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, 3 দোকানে 6 2 8, 8/3 শেষ। তাহলে ওই রকম এটাও তো ছিল। তাহলে এখন কি ক্লিয়ার? ওকে, চলেন তাহলে আমরা 19 নাম্বার কোশ্চেনের দিকে একটু আগে দেখি কি বলতেছে। নাম্বার 19,
কোশ্চেন বলতেছে দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ বাই 25%, পেট্রোলের দাম বেড়ে গেছে 25%, অ্যান্ড রাজু ইন্টেন্ড টু স্পেন্ড অনলি অ্যান অ্যাডিশনাল 50% অন পেট্রোল। রাজুর চাওয়াটা হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত 15% সে দাম কি করবে, বাড়াবে। পেট্রোলের দাম বাড়ছে 25%, কিন্তু রাজুর চাওয়াটা হচ্ছে সে 25% দাম বাড়াইতে পারবে না, সে বাড়াবে মাত্র কত পার্সেন্ট, 15% দাম। তাতে সে কি আজকে আগের পরিমাণটুকুই পাবে নাকি একটু কম পাবে বলেন তো? হ্যাঁ, কারণ 25%-এর জায়গায় আপনি বাড়াইছেন মাত্র 15, তাহলে আপনি তো কম পাবেনই। তাহলে কোশ্চেনের চাওয়াটা কি? কোশ্চেনের চাওয়া হচ্ছে বাই হাউ মাস পার্সেন্ট, কত পার্সেন্ট উইল হি রিডিউস দ্য কোয়ান্টিটি অফ পেট্রোল পারচেস। তাহলে পেট্রোল পারচেস করার সময়, কেনার সময় তাহলে রাজু কত পার্সেন্ট পেট্রোল কম পাবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এখন বলেন যে কোশ্চেনের কথাবার্তা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। পেট্রোলের দাম যদি 25% বেড়ে যায়, রাজু অতিরিক্ত 15% দাম বাড়াইতে চাচ্ছে, তাতে পেট্রোল কেনার সময় কত পার্সেন্ট পেট্রোল সে কম পাবে? কোশ্চেনের বাংলা। রাজু কি এখানে আরেকজন বিক্রেতা? রাজু হচ্ছে ক্রেতা। তাহলে স্যার, কত ওরা 15% বাড়াবে? বাড়াচ্ছে। আচ্ছা, এবারে এখন সলিউশনের দিকে যাই, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধাটা হবে। ধরেন আপনার একটা বাইক আছে, ঠিক আছে, আপনার বাইক কি এমনি এমনি চলে নাকি পেট্রোল অকটেন লাগে? লাগে না পেট্রোল অকটেন? হ্যাঁ, ধরেন অকটেন লাগে বা পেট্রোল লাগে, যা লাগে লাগুক, কথার কথা ধরেন আপনি নর্মালি পেট্রোল কিনতেন হচ্ছে 100 টাকা লিটার। কয় টাকা লিটার কিনতেন ভাই? 100 টাকা লিটার। আপনি আপনার পাশে, বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আপনি একদিন মোটরসাইকেল নিয়ে পেট্রোল পাম্পে গেছেন, খুব জরুরি দরকার, যায় 100 টাকা হাতে ধরাই দিয়েছেন, লোকটাকে দিয়ে বলতেছেন ভাই তাড়াতাড়ি 1 লিটার পেট্রোল দেন, আমার খুব জরুরি দরকার। এখন পেট্রোল কোম্পানি থেকে আপনাকে জানানো হইলো যে স্যার পেট্রোলের দাম বেড়ে গেছে 25%। তাহলে যে পেট্রোল আগে আপনি 100 টাকা দিয়ে কিনতেন, আজকে সেই পেট্রোল কিনতে গেলে আপনাকে 25% দাম বাড়াইতে হবে, অর্থাৎ সেই পেট্রোলের দাম তাহলে আজকে আসবে 125 টাকা। হ্যাঁ না না? তাহলে আপনি পেট্রোল কোম্পানির লোককে কয় টাকা দিছিলেন বলেন তো? 100। এখন আপনি কি করছেন, আপনি আপনার ওয়ালেট খুলে চিপা কোনা যা আছে সব খুঁজে টুজে দেখলেন, আর মাত্র 15 টাকা আছে আপনার কাছে। ওই 100 টাকা দেওয়ার পরে আর মাত্র 15 টাকা আছে। কয় টাকা আছে ভাই? 15 টাকা। তাহলে সব মিলায়ে আপনি যদি আজকে 15% দাম বাড়ান, তাহলে আপনি ওই লোকটাকে কত টাকা আজকে দিলেন ভাই আপনি? তাও কি আপনি 1 লিটার পেট্রোল পাবেন না? তাহলে 1 লিটার পাইতে গেলে আজকে কয় টাকা দেওয়া লাগতো? 125 টাকা। কিন্তু আপনি মাত্র 15% দাম বাড়াইছেন। আপনি যে দামটা ছিল সেখান থেকে 15% দাম বাড়াইছেন। আপনি আজকে তাকে দিচ্ছেন 115 টাকা। তার মানে আমি 115 টাকা দিয়েও 1 লিটার পাবো না। তাহলে এখন কোশ্চেন যে আপনি 125 টাকা দিলে 1 লিটার পাইতেন, দিচ্ছেন 115 টাকা, তাহলে ডেফিনেটলি আমি কি বলতে পারি আজকে আপনি 10 টাকার পেট্রোল কম পাচ্ছেন। হ্যাঁ না না? জি স্যার। তাহলে বলেন তো এই যে 10 টাকার পেট্রোল কম পাচ্ছেন সেটা কয় টাকা থেকে কম পাচ্ছেন? 125 ফাইন। তাহলে আমি কি লাস্ট কথাটা বলতে পারি যে রাজু আজকে 125 টাকায় কম পাচ্ছে 10 টাকার পেট্রোল? হ্যাঁ না না? কোশ্চেন বলছে স্যার পার্সেন্টেজে বলেন, তাহলে পার্সেন্টেজ মানে তো 100-তে, তাহলে 1 টাকায় কম পাবো, এটা ডিভাইডেড বাই 125, অতএব তাহলে 100 টাকায় কম পাবো ইনটু 100। 25 দ্বারা কাটাকাটি করলাম 4, 25 দ্বারা কাটাকাটি করলাম 5, 5 দিয়ে ভাগ করলাম 2, কথা বলেন না, 4 দোকানে 8, তার মানে 100 টাকায় কম পাবো 8, অর্থাৎ 100-র উপরে যাওয়া হয় তাই পার্সেন্টেজ। তার মানে আমি বলতে পারি রাজু আজকে 8% পেট্রোল কম পাবে। হ্যাঁ না না? এই সেই উত্তর হচ্ছে 8%। অঙ্ক শেষ। রায়হান একটু মিউট করি। রায়হান এই শোনেও না। তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন আগে। মোটরসাইকেল চালানো শেষ, জি স্যার। বাইক চালানো শেষ, তাহলে এখন কি সবার ক্লিয়ার যে কোথায় 25% কোথায় 15%, কি হইলো ঘটনা ক্লিয়ার হয়েছে এখন? গুড। স্যার কারো কোশ্চেন নাই? ওকে, তাহলে ছাড়লাম।
চলেন আমরা একটু 20 নাম্বারের দিকে আগাই, দেখি তারা কি বলতেছে। 20 তো আমরা আগেই করে ফেলছি। তাহলে এইবারে একটু বলেন, আমরা কি 16, 17, 18, 19, 20 করছি? জি স্যার। ফাইন, তাহলে 21-এ আসেন। হ্যাঁ, 20 পর্যন্ত কমপ্লিট। আমরা একটু 21-এর দিকে আগাই, দেখি কি বলছে। ম্যারিজ ইনকাম ইজ 60% মোর দ্যান টিমস ইনকাম। ম্যারিড ইনকাম নাকি টিমের ইনকামের চাইতে 60% বেশি। পরে আবার বলতেছে অ্যান্ড টিমস ইনকাম ইজ 40% লেস দেন জেমস ইনকাম। টিমের ইনকাম নাকি জেমসের ইনকাম থেকে 40% কম। তাহলে আমি কি বলতে পারি, জেমসের ইনকাম যদি আমি ধরে নেই, জেমসের ইনকাম যদি ধরে নেই, তাহলে এটার সঙ্গে রিলেটেড করে টিমেরটা পাবো, আবার টিমেরটা পাইলে সেটার সঙ্গে রিলেটেড করে মেরিটটাও পাবো, হ্যাঁ না? জি জি স্যার। তাহলে ধরেন জেমসের ইনকাম কত আমি জানি না, ধরে নিচ্ছি জেমসের ইনকাম 100 টাকা। কোশ্চেনের তথ্য অনুযায়ী জেমসের যা ইনকাম হবে তার চাইতে 40% কম হবে টিমের ইনকাম। তাহলে টিমের ইনকাম কি আমি বলতে পারি যে এর ইনকামটা যদি হয় 100 টাকা, তাহলে তার 40% কম মানে 40 টাকা কম, অর্থাৎ 60 টাকা হবে টিমের ইনকাম, হ্যাঁ না? জি আচ্ছা, তাহলে এখন বলেন যে এই টিমের ইনকামটা যদি এখন 60 টাকা হয়, প্রথম লাইন টিমের ইনকাম যা হবে তার চাইতে 60% বেশি হবে কার ইনকাম? মেরির ইনকাম। তাহলে বলেন তো আমরা কি বলতে পারি টিমের ইনকাম 60 টাকা, তাহলে এই 60 টাকাটার 60% হইলে আপনার আসে 36 টাকা। তার মানে 60 টাকার জায়গায় 36 টাকা যদি বাড়াই দেই, তাহলে এই 96 টাকা আসবে হচ্ছে আমাদের টিমের ইনকাম, হ্যাঁ না? হ্যাঁ স্যার। বলা যায়। হ্যাঁ, মেরির ইনকাম 96। আরেকবার যদি বলে দিতেন। কোনটা? টিম থেকে মেরিটে প্রথম লাইনের কথাটার বাংলা কি? প্রথম লাইনের কথাটার বাংলা বোঝেন। মেরির ইনকাম হবে 60% মোর, 60% বেশি দেন টিমস ইনকাম, টিমের ইনকামের চেয়ে। তাহলে টিমের ইনকাম যা হবে মেরির ইনকাম কি তাই হবে নাকি 60% বেশি হবে? তাহলে বলেন টিমের ইনকাম 60 টাকা হইলে 60 টাকার 60% মানে কয় টাকা? 36। তাহলে 36 টাকা বেশি হবে। তাহলে 36 টাকা বেশি হইলে কয় টাকা হয়? 96 টাকা 96। 92। এখন কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড। তাহলে এবারে দেখেন কোশ্চেনের লাস্ট অংশ কি বলছে, যে হোয়াট পার্সেন্ট। এই যে দেখেন আবার হোয়াট পার্সেন্ট আসছে। বলেন হোয়াট পার্সেন্ট বলার পরে কি হওয়ার কথা? এই যে অফের পরে অংশ নিচে, অফের পরে কি আছে? জেমস। তাহলে জেমসের ইনকাম থাকবে নিচে, তাহলে উপরে থাকবে মেরির ইনকাম। পার্সেন্টেজ মানে ইনটু 100। তাহলে জেমসের ইনকাম কয় টাকা? জেমসের ইনকাম 100 টাকা। 100 টাকা নিচে, উপরে মেরির ইনকাম 96 টাকা উপরে। পার্সেন্টেজ মানে গুণন 100, 100 কাটাকাটি করলাম, থাকলো কত? 96%। অ্যান্সার শেষ, অ্যান্সার 96%। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বলেন খুব কি জটিল? না স্যার, জটিল না, কিন্তু এই কোশ্চেনগুলো পরীক্ষার হলে থাকলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। স্যার লাস্ট লাইনটা একবার বলবেন, কোশ্চেন লাইনটা। লাস্ট লাইন মানে কোশ্চেনের হোয়াট পার্সেন্ট অফ জেমস ইনকাম ইজ ম্যারিজ ইনকাম। জেমসের ইনকামের কত পার্সেন্ট মেরির ইনকাম? জেমসের ইনকামের কত পার্সেন্ট মেরির ইনকাম? জেমসের ইনকামের সঙ্গে তুলনা করতেছে মেরির ইনকামের। জেমসের 100, মেরির 96, পার্সেন্টেজ কত? ইন্টু 100, 100 গেল 96%। ওকে, তাহলে 21 গেল। হ্যাঁ বলেন। স্যার এখানে যদি জেমসের, যেটা আমরা 100 ধরেছি, এখানে যদি জেমসের কোন একটা পার্টিকুলার কিছু একটা দেওয়া থাকতো, সেক্ষেত্রে তো আমরা তাহলে তো অঙ্ক আরো ভালো হইতো, অঙ্কের কোনো টেনশনই থাকতো না। ধরেন কোশ্চেন যদি বলে দিত জেমসের ইনকাম 50 টাকা, তাহলে আমি 50 টাকা ধরে নিয়ে বাকিগুলো বের করতাম, যদি এক্স করতাম আরো হইতো, কেন হতো না? কিন্তু ক্যালকুলেশন আপনার জন্য জটিল হয়ে যেত না? এক্স এর 40%, আপনার এক্স এর 40% বাদ দেওয়া সহজ নাকি 100 টাকার 40% বাদ দেওয়া সহজ? 100 টাকা 40%। হ্যাঁ, তাহলে আপনি এই জায়গাটায় যা খুশি ধরতে পারেন, 1 টাকা ধরতে পারেন, 10 টাকা ধরতে পারেন, x টাকা ধরতে পারেন, 13 টাকা, যে কোনোটা ধরলেই উত্তর এটাই আসবে। কিন্তু আপনার ধরাটার কারণে ক্যালকুলেশনের স্বাস্থ্য বাড়বে অথবা স্বাস্থ্য কমবে। ক্লিয়ার বিষয়? ধরার জন্য উত্তর চেঞ্জ হবে না।
স্যার যদি ওই যে বললেন 50 টাকা যদি দেয়া থাকতো তাহলে ওই 50 থেকে আমরা 40 মাইনাস করতাম। 50 থেকে 40 না, আস্তাক ফিরুল্লাহ, এই 50-এ 40% মানে তো 20 টাকা হয়, 20 টাকা মাইনাস করতাম। ও আচ্ছা, ও আচ্ছা, 100-র উপরে যা হয় পার্সেন্টেজ সেটা তাই হয়। তো 50-এর 40% মানেও কি 20 টাকা, 40 টাকা, 20 টাকা হইতো তখন 20 টাকা বাদ দিতাম। ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে এখন? জি স্যার। জি স্যার। তাহলে গেল 21। আচ্ছা, 22 নাম্বার সবার শেষে করব, 22 নাম্বার সবার শেষে করব এটা। 23 নাম্বার একটু পরে করব, আগে আমরা 24টা হচ্ছে দেখব। 24, 23, তারপরে 22-এর দিকে যাব। 24 নাম্বারের দিকে তাকান, দেখেন কি বলছে। ডিউরিং এ সেল এ ফার্নিচার হবে, এটা আসলে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এ ফার্নিচার শপ গিভস 50% অফ অন অল রিটেল প্রাইস অফ এ ডেস্ক। আপনার বিক্রির সময় একটা ফার্নিচারের দোকান আছে, সে নাকি তার দোকানের যত রিটেইলের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর উপরে 50% অফ মানে হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছিল। তাহলে এত পেঁচাপিচি না করে সহজ কথা হচ্ছে, ভাই ওই ফার্নিচারের দোকান 50% ডিসকাউন্টে তার জিনিসগুলো বিক্রি করে, হ্যাঁ না? বলা যায়? বলা যায়, গুড। পরে বলতেছে দেখেন, অন ফ্রাইডেতে ইট গিভস অ্যান অ্যাডিশনাল 20% অফ। বলেন তো অ্যাডিশনাল মানে কি? 50% এর সাথে 20%। অতিরিক্ত। হ্যাঁ, অতিরিক্ত, গুড। অ্যাডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত। তার মানে আপনি যদি শুক্রবারে কিনতে যান, নর্মালি তো 50% পাবেনই, তারপরেও অতিরিক্ত আবার আপনাকে 20% দেওয়া হবে। শুধু 50 না, 50-এর পরেও 20%। তাহলে এখন তারা কি বলতেছে, অন অল ফার্নিচারগুলোর উপরে দ্য ডেস্ক রিটেল প্রাইস ওয়াজ 320 টাকা। যদি ডেস্কটার রিটেল প্রাইস, গায়ের দাম, খুচরা মূল্য যদি 320 টাকা হয়, তাহলে হাউ মাচ উইল দ্য ডেস্ক কস্ট অন ফ্রাইডে? তাহলে ফ্রাইডেতে এই ডেস্কটার দাম কত চলে আসবে? একেবারে ম্যানুয়ালি চিন্তা করেন। বলেন তো ডেস্কের গায়ের মধ্যে দাম কত টাকা দেওয়া আছে ভাই? 320। 320 টাকা। আপনি যদি শুক্রবার ছাড়া যে কোনো দিনে কিনতে যান, তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন কত পার্সেন্ট? আচ্ছা বলেন তো 50% মানে কি অর্ধেক না? তাহলে অর্ধেক হয়ে যাওয়া মানে 320-এর অর্ধেক, তাহলে আমি কি 160 টাকা দিয়ে পাবো না? হ্যাঁ না? আচ্ছা, তাহলে এখন দেখেন, আমি যদি ফ্রাইডেতে কিনতে যাই, তাহলে কি আমি শুধু এই জায়গাটাই 160 টাকা দিয়েই কিনবো, নাকি এইটার উপরে আবার 20% ডিসকাউন্ট পাবো? তাহলে বলেন তো 160 টাকাটার 20% করলে আমরা কত টাকা ডিসকাউন্ট পাবো? 16 দোকানে 32 টাকা। তার মানে শুক্রবারে কিনতে গেলে 160 টাকা থেকেও 32 টাকা ডিসকাউন্ট পাবো। তার মানে কয় টাকা দিয়ে কিনা যাবে শুক্রবারে বলেন? 128 টাকা। এই সেই উত্তর, শুক্রবারে কিনলে 128 টাকা দিয়ে পাবো। দেখেন বোঝা গেল কিনা? ঠিক আছে? স্যার এখানে কি আমরা একসাথে 70% ধরে নিতে পারবো না? আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলেন, আগে বলেন আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক। 30 পড়ছেন? এই যে কোশ্চেন করছিলেন যে 50-এর পরে 20% দিলে 70% হয়, তার জন্য বলা হয়েছিল যে আস্তাক ফিরুল্লাহ পড়েন, পরে অ্যান্সার দিচ্ছি। পড়ছেন তো নাকি? হ্যাঁ, মনে মনে পড়ছেন নাকি? না, কোশ্চেন এখনো শেষ হয়নি। আগে একজন কোশ্চেন করছে, তার উত্তর দেই আগে। 50-এর পরে 20% দিলে ডিসকাউন্ট কত হয়? জীবনও 70% হয় না। কত পার্সেন্ট এবারে নিজেরাই ক্যালকুলেশন করেন। ধরেন জিনিসটার দাম ছিল 100 টাকা, আপনি প্রথমে যদি 50% ডিসকাউন্ট দেন, তার মানে জিনিসটা কিনবেন কয় টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। এরপরে যখন কিনতে যাবেন, তারপরে আমি এই 50 টাকার উপরে আবার 20% ডিসকাউন্ট পাবো। 50 টাকার 20% মানে 10 টাকা। তাহলে 50 টাকা থেকে 10 টাকা বাদ দিলে আমি কয় টাকা দিয়ে পাবো? 40 টাকা দিয়ে। তাহলে দেখেন, যে জিনিসটার দাম ছিল 100 টাকা, আজকে সেটা আপনি কিনতেছেন কয় টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। তাহলে বলেন তো কমছে কয় টাকা? 60 টাকা কমছে। কার উপরে কমছে? 100-এর উপরে কমলেই পার্সেন্টেজ। তার মানে অ্যান্সার হবে 60%, 70% হয় না। 50%-এর সঙ্গে 20% যদি আপনি ক্যালকুলেশন করেন, দুইটাই যদি কমান, তাহলে একসঙ্গে 70 হয় না স্যার, 60% হয়। ব্যবসা করাও ঝামেলা আছে। কমছে স্যার। হ্যাঁ, কারণ আপনার পরের যে 20% কমাইছেন, সেটা কি 100-এর উপরে কমাইছেন, নাকি 50 কমার পরে যা হয়েছে তার উপরে?
ঘটনা কি বুঝছেন কিনা? বলতে সেকেন্ড প্রাইসটা থেকে কম। 50% কমানোর পরে একজন একজন করে কোশ্চেন করেন, সবাই একসঙ্গে কোশ্চেন করলে কেউ কারোটাই শুনবো না। হ্যাঁ স্যার বলেন। ফ্রাইডে ছাড়া 100 টাকা থেকে আবার কে রে একসঙ্গে 2-3 জন কথা বলে? আহারে রায়হান একটু থাম ভাই, আল্লাহর ওয়াস্তে থাম রায়হান। কে কথা বলতেছিল? জিয়া। জিয়া মনে হয় কোশ্চেন ছিল, জিয়ার একটু কোশ্চেনটা শুনি। জি স্যার। হ্যাঁ স্যার ফ্রাইডে ছাড়া বাকি 6 দিন অর্ধেক কমে। হ্যাঁ হ্যাঁ শুধু 50। না না না, ফ্রাইডে ছাড়া বাকি অর্ধেক না, বিষয়টা হচ্ছে এরকম, একটু খেয়াল করি। আমার এটা হচ্ছে স্যাটারডে, এটা সানডে, ঠিক আছে, এরকম করে 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 এটা হচ্ছে আমার থার্সডে, এটা হচ্ছে আমার ফ্রাইডে। এই 7 দিনের উপরে নর্মালি আমার ছিল 50%। কত পার্সেন্ট ছিল ভাই? 50। কিন্তু ফ্রাইডেতে গেলে এখানে আমি অতিরিক্ত আরো পাবো 20%। তার মানে আমার তো 50 আছেই এখানে, তারপরে আরো পাবো হচ্ছে 20। 50 শুধু কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত না, 50 সবগুলো দিনের জন্য। কিন্তু ফ্রাইডেতে বলছে অতিরিক্ত দিব, অ্যাডিশনাল দিব 20। তাহলে অ্যাডিশনাল 20 মানে কি? আগেটা তো আছেই, 50 তো পাবোই আমি, তারপরে আরো পাবো হচ্ছে 20। কথা হচ্ছে এটা। তাহলে 50 দিয়ে যতটা কমবে সেই কমার থেকে আরো 20% হবে। তাই তো কমাইছি আমরা। 50% কমায় কত আসছিল? 160। 160-এর উপরে 20% কমছে। 160-এ 20% 32 টাকা। তাহলে 160 থেকে 32 বাদ দিয়ে ওই সেই 128। আমি ভাবছিলাম 70%। না 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 না, এই যে 70%-এর ক্যালকুলেশনই তো দেখাইলাম যে 50% ডিসকাউন্টের পরে 20% ডিসকাউন্ট দিলে জীবনেও 70 হয় না, হয় হচ্ছে 60% ডিসকাউন্ট। ক্লিয়ার এখন? এখন এইটাই পরীক্ষার হলে মোস্ট ওয়েলকাম। এইটাই পরীক্ষার হলে কেমনে করব সেটাও আগে একটু দেখার বিষয়। এই রাহানের কোশ্চেন পরে নিচ্ছে, আগে এটা শোনেন। এই কোশ্চেনগুলোর ক্যালকুলেশন করার একটা মজার সিস্টেম হচ্ছে এইটা, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে 100। এই পি কিউ দ্বারা কি বোঝানো হয়েছে? পি কিউ দ্বারা বোঝানো হয়েছে চেঞ্জ, মানে পরিবর্তন। আর এই জায়গাটায় প্লাস মাইনাস আগেরটার মতন করে, যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস, যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস। যেমন আপনার এই কোশ্চেনটাই একটু দেই যে 50% ডিসকাউন্ট পাওয়ার পরে, 50% ডিসকাউন্ট পাওয়ার পরে যদি 20% ডিসকাউন্ট হয় তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হবে? ডিসকাউন্ট মানে কি? কমে গেছে। কয়বার কমছে? 2 বার। একটাকে পি ধরেন, আরেকটাকে কিউ ধরেন, চাইলে নিচেরটা পি উপরেরটা কিউ ধরেন, কোনো আপত্তি নাই। তাহলে দেখেন পি এর মান কত? -25, আর কিউ এর মান কত? -20, -50 -20। এই পি এর মান এখানে বসাই দেন, পি এর মান -50, কিউ এর মান বসাই দেন, কত আসবে? -20। এইবার একটু সাবধান, এই চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে ডিপেন্ড করবে পি কিউ এর গুণনফলের উপরে। তাহলে পি এর মানও মাইনাস, কিউ এর মানও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি আসবে? প্লাস। তাহলে প্লাস কত আসবে আমাদের? 50 × 20 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এই দুটা ক্যালকুলেশন করলে আসে -70, প্লাস এটা ক্যালকুলেশন করলে আসে 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? -60। এই দুইটা মিলে তাহলে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে -60। তার মানে 60% কমবে। আবার যদি ঘটনায় এটা হইতো যে 50% দাম বাড়ছে, তারপরে আবার 20% দাম বাড়ছে, তাহলে কত হইতো? হ্যাঁ, একটাকে পি ধরেন আর একটাকে কিউ ধরেন, এই কথা বলেন না। পি এর মান +50, কিউ এর মান +20, মান দুইটা বসাই দেন। পি এর মান +50, কিউ এর মান +20। এই চিহ্ন তাহলে কি হবে? পিও প্লাস কিউ প্লাস, প্লাস প্লাসের গুণনফল প্লাস। তাহলে +50 × 20 ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করলে 50 আর 20 কত হয়? 70, আর এটা কত? 10। কাটাকাটি করলে তার মানে কত আসে? 80। তার মানে 50% বাড়ার পরে 20% বাড়লে 70% বাড়ে না, একবারে বললে তাহলে বাড়বে কত? 80। আবার যদি এরকম হইতো যে প্রথমে 50 কমছে, তারপরে আর কমে নাই, তারপরে বাড়ছে 20, তাহলে কি হইতো? একটাকে পি ধরেন আরেকটাকে কিউ ধরেন, পি এর মান মাইনাস, কিউ এর মান প্লাস। তাহলে পি এর মান -50, কিউ এর মান তাহলে +20, পরের চিহ্ন কি আসবে? এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আগের চিহ্ন মাইনাস। 50 × 20 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত আসতেছে? -30, মাইনাস এটা ক্যালকুলেশন করলে 10, তার মানে কত আসলো? -40। তাহলে আমরা একবারে বলতে পারি 50% কমার পরে 20% বাড়লে দুইবার মিলে হিসাব করলে আমার 40% কমবে। তাহলে ঘটনা 3 রকমই ঘটতে পারে, হয় দুইবারই কমবে, অথবা দুইবারই বাড়বে, অথবা একবার কমবে আর একবার বাড়বে। যাই হোক, ফরম্যাট এইটা বোঝা যায় কিনা? এখন বলেন, জিনিস কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই অঙ্কটা যেটা এখন দেখলেন, সেই অঙ্কটা আবার কি করা যাইতে পারতো?
দেখেন আমি প্রথমে 50% আমি এই যে আবার কথা বলে রে, প্রথমে 50% কমছে, তারপরে হচ্ছে আবার কি হয়েছিল 20% কমছে। তাহলে একবারে কত পার্সেন্ট কমে আমরা যদি ক্যালকুলেশন করতাম -50 -20 মাইনাসে মাইনাসে +50 20 ডিভাইডেড বাই 100, তাহলে ক্যালকুলেশন করে আমরা পাইতাম 60%। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছিল, যদি ডেক্সটার গায়ের দাম 320 টাকা আসে তাহলে আমরা 60% টাকার ডিসকাউন্ট পাবো। 60% টাকার ডিসকাউন্ট পাওয়া মানে 60% টাকা দিব না, তাহলে দিব কত পার্সেন্ট? 40%। তাহলে যে জিনিসটার গায়ের দাম 320 আজকে সেটা 40% দিলেই পাওয়া যাইতো। তাহলে 320-এর 40% করা মানে 0 0 কাটাকাটি 7 দ্বারা গুণন করলে ওই সেই দেখেন 128 টাকায় আসে। ক্লিয়ার কিনা এখন দেখেন। জি স্যার। এইবারে যার যার মন চায় কোশ্চেন করতে থাকেন। এই রাহানের কি জানি কোশ্চেন ছিল রে, রাহান একটু কোশ্চেন করি। রাহানে থামাই দিছিলাম তখন। বুঝছি স্যার, পরে বুঝছি। ও পরে বুঝে গেছে। আরে বুঝছি স্যার। মেহেদি পি এর মান +50 ধরি, কি এর মান -20 ধরি, ধরে বসাই দেই, অঙ্কের উত্তর যা আসবে সেটাই রেজাল্ট। কারণ প্লাস মাইনাসের কারণে অ্যান্সারে কোনো পরিবর্তন আসবে না, ফরম্যাট একদম ফিক্সড করা। এই যে ফরম্যাট বোর্ডে যেটা দেখতে পাচ্ছিলাম ওইটাই, +-p +-q +-pq ডিভাইডেড বাই 100, যা আসবে এটাই। ক্লিয়ার? তাহলে এখন কি ক্লিয়ার, বোঝা গেছে ইউজটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তাহলে বলেন তো, এই যে আমাদের কত নাম্বার, 23 নাম্বার কোশ্চেন। 23 নাম্বার কোশ্চেনের ঘটনাটা কি? ইয়েস্টারডে দ্য স্টক প্রাইস হ্যাজ ইনক্রিজ বাই 25%। গতকালকে স্টক প্রাইসের দাম বেড়ে গেছিল 25%, বাট টুডে ইট হ্যাজ ডিক্রিজ বাই 25%। কিন্তু আজকে সেটা কমে গেছে কত পার্সেন্ট? 25%। গতকালকে বাড়ছিল হচ্ছে 25% আর আজকে কমছে হচ্ছে আমাদের 25%। বাড়লে কি চিহ্ন? প্লাস, কমলে কি চিহ্ন? মাইনাস। তাহলে একটাকে পি ধরেন আরেকটাকে কিউ ধরেন, পি এর মান +25, কিউ এর মান -25। তাহলে +25 -25 প্লাস মাইনাসে মাইনাস 25 × 25 ডিভাইডেড বাই 100। +25 -25 কাটাকাটি অ্যান্সার যাই আসুক আগের চিহ্ন মাইনাস। 25 25 গুণন করলে কত হয়? 625। 625কে 100 দ্বারা ভাগ করা মানে 2 ঘর আগে দশমিক, তার মানে অ্যান্সার -6.25%। মাইনাস থাকা মানে কমে যাবে, যদি বলতো প্লাস তাহলে আমরা বলতাম বেড়ে যাবে। তাহলে আমরা অ্যান্সার কি দিব? 6.25% ডিক্রিজ, অ্যান্সার এ। এবার বলেন ইউজ কি বোঝা গেল কিনা? জি স্যার। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে এখন বলেন আমরা এই পিকিউ এর ফর্মুলার ইউজ 23 নাম্বার এবং 24 নাম্বার দুইটা কোশ্চেনে দেখলাম, ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে। ওকে গুড। তাহলে এবারে চলে আসেন, আমাদের 22 নাম্বার একটা কোশ্চেন আছে, আমরা পেছন দিক থেকে যাচ্ছিলাম। নাম্বার 22, 22 কি বলছে আমরা একটু ঘটনাগুলো বোঝার চেষ্টা করি। দেখেন বলছিল কি যে করিম হ্যাজ 40% মোর স্ট্যাম্প দ্যান রহিম। করিমের কাছে নাকি 40% বেশি স্ট্যাম্প আছে কার চাইতে? রহিমের চাইতে। তাহলে রহিমের কাছে কয়টা আছে আমরা তো জানি না, করিমের কাছে কয়টা আছে তাও জানি না, শুধু জানি রহিমের কাছে যা থাকবে তার 40% বেশি থাকবে করিমের কাছে। তাহলে আমি যদি মনে মনে কথার কথা ধরেই নিই যে 100 এক্সট্রা আছে রহিমের কাছে, তাহলে আমরা কি বলতে পারি যে করিমের কাছে তাহলে 40% বেশি থাকার কথা, তার মানে করিমের কাছে থাকবে 140x। এই দুইটা কথা কি বলা যায় কি যায় না একটু বলেন আগে, বলা যাবে কি যাবে না? রহিমের কাছে যা থাকবে করিমের কাছে 40% বেশি, পার্সেন্টেজ মানে 100 বেসমেন্টে ধরা উচিত ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে রহিমের কাছে ধরে নিলাম জানি না 100x, তাহলে করিমের কাছে 100x এর 40% বেশি মানে 40টা বেশি, তাহলে 40টা বেশি হওয়া মানে করিমের কাছে তাহলে থাকবে 140 এক্সট্রা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। বাদ দিয়ে করা গেলে আমি করতাম, ঠিক আছে? ওকে, এটা x + 40 গুণ করা যায়? কি 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 x + 40 x + 40 কেন? x + 40 হলে কি হবে বলেন তো? না x + 45, যদি 45টা স্ট্যাম্প দেয় তাহলে
রহিমকে যদি 45টা দেয় আমি আপনার মাথা ফাটানো উচিত না? এই রফিকের মাথা ফাটানো উচিত কিনা আগে বলেন। আগে আপনার মাথা কি ফাটানো উচিত কি উচিত না? আমি আছি এই পর্যন্ত, আপনি চলে গেছেন পরেরটাতে, এই আমি পরেরটাতে গেছি এখনো। তো স্টেপ বোঝেন, আমি আছি যতটুকু, আপনি আমার আগে লাফ দিয়ে চলে গেছেন, তাহলে আমি তো পরেরটুকুতে তো যাইই নাই, কথা তো বলেই নাই। তাহলে আমি যতটুকুর মধ্যে কথা বলছি, আমি বলছি এর মধ্যে কোনো কোশ্চিন আছে কিনা এটা বলেন। আপনারা অ্যাডভান্স হয়ে গেলে তো ভাই আমি বিপদের মধ্যে পড়ে যাব, বোঝেন না কেন? হ্যাঁ, বুঝতে পারছেন? আমি তো শুধু প্রথম লাইনটা কিসে পড়ে যাচ্ছেন বুঝি নাই। তো কনফিউশনে পড়ে যাচ্ছে, মানে কিসের কনফিউশন? বলতেছেন এক কথা, তারা আরেক কথা বলতেছে, এত কিন্তু বুঝতে পারতেছি না। তাহলে এখন আপনারাই সমাধান দেন, আমি কই যাব? আপনারা থাকেন, আমি ঘুরে আসি, এটাই ভালো। সবাইকে মিউট করে রাখেন, আপনার বোঝানোর শেষে কোশ্চেন করবেন, যাদের সমস্যা থাকবে তারা এসএমএসে বলতে পারে। তাহলে আপনারা আপনাদের নিজেদের জায়গাগুলো থেকে কেন বোঝেন না? যেমন ওই যে একটু আগে রাহেনকে থামাই দিছিলাম, রাহেনকে থামাই দিয়ে আমি আমার মতন করে গল্প শেষ করছি। তারপরে যখন রাহেনকে বললাম যে রাহেন কোশ্চেন করি, রাহেন বলল যে স্যার আমার উত্তর পেয়ে গেছি। তাহলে এটা থেকেও কি আপনারা বোঝেন না যে একটা কোশ্চেন যখন শুরু হয়, আমি তো পুরাটা লেখার পরে কি বলতেছি, আমি তো একটা করে স্টেপ যাচ্ছি, আপনাদের কাছ থেকে শুনে নিচ্ছি যে বুঝছেন কিনা বলেন। আপনারা আমার আগে চলে গেলে তাহলে কেমন করে হইল? আগে আগে কোশ্চেন করেন কেন? আগে যতটুকুর মধ্যে আছে এতটুকু কোশ্চেন করেন, আপনি খুব ভালো পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যখন যতটুকু জায়গার মধ্যে থাকবো তার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে কি হয়? সামনের দিকে আগানো সহজ। এই যে এত পেশাল এখন পারতে হচ্ছে, দেখেন অঙ্ক থেকে সবাই চলে গেছেন কোন দিকে, মনেই নাই কার মাথায় কি আছে। তাহলে এই একটা জিনিসের সলিউশনের মাঝখানে এক্সট্রা কথাবার্তা না বলাটাই ভালো। আমিও ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, আপনারাও ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। এই কারণে সঙ্গে থাকেন ভাই, সঙ্গে যা বলতেছি এতটুকু আগে বোঝেন। না বুঝলে আমিই তো দাঁড়াই আছে, আমি তো সামনের দিকে আগাই নাই, লেখিও তো নাই। কেন? কারণ আমার এই কথাটা আগে ক্লিয়ার হয়েছে কিনা আগে সেটা বুঝতে হবে। যত কোশ্চেন এর মধ্যে বলেন, আবার একটু আগাবো, আবার থামবো, ওই অংশটুকু আপনি বুঝছেন কিনা ওই অংশটুকুর উপরে তখন কোশ্চেন করেন, আবার একটু আগাবো, আবার থেমে যাব। তাহলে আমি তো পুরোটা লিখে যাচ্ছি না যে একদম অঙ্কের সমাধান করে তারপরে বললাম এই আপনারা বুঝছেন কিনা দেখেন, তা তো না। বলতেছি, লিখতেছি, বলতেছি, লিখতেছি এবং থামতেছি আপনাদের জন্য। তাহলে এই জায়গাগুলো একটু বোঝা উচিত যে ক্লাসগুলো কেমন করে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? যাই হোক, তাহলে এতটুকু পর্যন্ত আগে বলেন ঠিকঠাক মতো আছে কিনা। এই প্রথম লাইনের কাজ করছি ভাই, প্রথম ফুল স্টপ, আমি সামনের দিকে এখনো আগাই নাই। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। আর ওই জায়গায় এই x ধরা মানে 100 ধরলাম, কিন্তু x না ধরে 100 ধরা কত না স্যার? এই কোশ্চেনের উত্তর একটু আগেই দিছি না, ঠিক আছে? কারণ এখানে ডিরেক্ট সংখ্যা কেমনে ধরবেন? ডিরেক্ট তো সংখ্যা ধরা যাচ্ছে না। কারণ এইবারে দেখেন পরেরটুকুতে কি বলছে, হি গিভস 45 অফ দ্য স্ট্যাম্প টু রহিম। সে নাকি রহিমকে দিয়ে দিছে কয়টা? রহিমকে দিয়ে দিছে হচ্ছে 45টা। তাহলে ডিরেক্ট কয়টা আছে আমরা কি জানি আসলে? কার কাছে কয়টা বলেন, বলা যাবে না স্যার? এই কারণে ডিরেক্ট বলা যাচ্ছিল না, এই কারণেই ভেরিয়েবল ধরে নিয়ে কাজ করতে হয়েছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখন বলেন কে দিয়ে দিল এবারে? ভাই রহিম দিয়ে দিছে। কাকে দিয়ে দিছে? টু রহিম, সরি করিম দিয়ে দিছে। কাকে দিয়ে দিছে? রহিমকে। তাহলে যে দিয়ে দেয় তারটা কি হয়? কমে যায়। তাহলে করিমের কাছে আগে কয়টা ছিল? 140x। রহিমের কাছে আগে কয়টা ছিল? 100x। এইবারে করিম দিয়ে দিছে মানে মাইনাস হয়ে গেছে কয়টা? 45টা। সেই 45টা কোথায় আসছে? রহিমের কাছে। তাহলে রহিমের কাছে আসা মানে যোগ হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি? বর্তমানে রহিমের কাছে আছে 100x যোগ 45টা, আর করিমের কাছে আছে 140x মাইনাস 45টা। হ্যাঁ না না? গুড। তাহলে এই পর্যন্ত আমাদের গল্প শেষ করলাম, একটা একটা করে স্টেপ যান। এখন তারা বলতেছে যে রহিম উইল হ্যাভ 10% মোর স্ট্যাম্প দেন করিম। তাহলে ওরা বলতেছে যে আগে করিমের কাছে যেখানে বেশি ছিল এখন রহিমের কাছে বেশি হয়ে গেছে। করিমের যা আছে তার 10% বেশি আছে রহিমের কাছে। কথা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এবারে একটা এক্সাম্পল একটু শোনেন, তারপরে আবার এখানে আসবো। ধরেন এটা এ নামের একজন ব্যক্তি, এটা বি নামের একজন ব্যক্তি। বলা হইল এর কাছে যা টাকা আছে তার 10% বেশি আছে বির কাছে। এর কাছে যা আছে তার 10% বেশি আছে বির কাছে, 10% বেশি আছে বির কাছে। বলেন তো এর কাছে 100 টাকা থাকলে বির কাছে কয় টাকা থাকবে? 110 টাকা। গুড। এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে? এখন যদি আপনাকে বলা হয়, এইবারে মূল কাজ,
আপনি তো এটা মুখে মুখে করছেন যে 100 টাকা, তাহলে বিয়ের কাছে আছে 100 টাকার 10% মানে 10টা বেশি, তার মানে 100 যোগ 10 110টা। আপনি তো মনে মনে এটাই করছিলেন, হ্যাঁ না না? জি স্যার। কিন্তু এইটা যদি এখন সমীকরণ টানা হয়, খুব ভালো করে বোঝেন, এইটা যদি এখন সমীকরণ টানা হয় তাহলে কেমনে টানবো? এইবারের ঘটনাটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখেন কথা কি ছিল, এর কাছে যা আছে তার তার এর মানে কি গুণন হয় না ভাই, হ্যাঁ না না? এর 10% বেশি সমান বিয়েরটা, এর 10% বেশি বিয়েরটা। কথা কি সত্যি না মিথ্যা? সত্য। তাহলে বলেন তো 10% বেশি হইলে কত পার্সেন্ট হয়? পার্সেন্টেজ মানে টোটাল 100, 10% বেশি হইলে কত পার্সেন্ট হয়? 110%। গুড। 10% কম হইলে কত পার্সেন্ট হয়? গুড। বলেন তো 20% বেড়ে গেলে কত পার্সেন্ট হয়? 120%। গুড। 30% কমে গেলে কত পার্সেন্ট থাকে? 70%। তার মানে দেখেন, একটা হচ্ছে ঘটনা আর একটা হচ্ছে তার প্রভাব। 20% বাড়ছে, এটা একটা ঘটনা, আর তার প্রভাব কি 120% হয়ে গেছে। 20% কমে গেছে, এটা ঘটনা, তার প্রভাব কি 80% আছে। এটা কি বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ না না? তাহলে বলেন এর 110% করলেই তাহলে বিয়েরটা সমান আসবে। কথা সত্যি না মিথ্যা? দেখেন 110% কাটাকাটি করেন, কাটাকাটি করেন, এটা বাই 100 100 100 কাটাকাটি করলে এখানেও 110, ওই পাশেও 110, মিলছে কিনা বলেন? তাহলে এখানে তাকান, কোশ্চেন বলছে রহিমের 10% বেশি করিমেরটা, তাই কি বলছে না? তাহলে আমরা কি বলতে পারি যে রহিমের 110% করলে করিমেরটা সমান আসবে, হ্যাঁ না না? এই তো হচ্ছে মূল কাহিনীটা। তাহলে এখন দেখেন 101 যোগ 45, 110% মানে 0 0 কাটাকাটি করলে 11/10 ইকুয়াল টু এইদিকে তাহলে যা ছিল তাই থাকলো, বিয়োগ 45 এইরকম। তাহলে 11 দ্বারা এইদিকে গুণন, 10 দ্বারা ওইদিকে বজ্র গুণন করে দিই। 11 দ্বারা গুণন করলে তাহলে আমাদের কত চলে আসতেছে এই জায়গাটাই? 100 না, 11 দ্বারা গুণন করবেন তাহলে কত আসবে? 1100 না? 1100x। 45 দ্বারা গুণন করলে 495, 10 দ্বারা গুণন করলাম 1400x, 10 দ্বারা গুণন করলাম 450। এই পর্যন্ত দেখেন তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? তার বজ্র গুণন কি স্যার? বজ্র গুণন কি? এই তো বিশাল কোশ্চেন করে ফেলছেন। ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস। ঠিক আছে, এই 10 এই পাশে আসলে কি হবে ভাই? গুণন হবে না ভাগ হবে? ওই সেই গুণন করে দিছে, 10 দ্বারা এই দুটাকে গুণন করে দিছে ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন বলেন এই 110 এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে না? এই 1400 থেকে 110 যদি আমরা 1100 যদি বাদ দিয়ে দেই তাহলে কত হয়? 1400 থেকে 1100 বাদ দিলে কত থাকে বলেন? 300x। তাহলে বলেন 300x ইকুয়াল টু 450, ওই পাশে চলে গেলে প্লাস, তাহলে 495 আর 450 যোগ করলে আমাদের কত চলে আসবে বলেন তো? 495 আর 450 তাহলে কত চলে আসবে? 945। ঠিক আছে, তাহলে x এর মান কি আমরা বলতে পারি যে 945 ডিভাইডেড বাই 300, বলা যায় কি যায় না? ক্যালকুলেশন আরেকবার একটু আমরা একটু দেখার চেষ্টা করি ক্যালকুলেশনগুলো কিভাবে আসতেছে এই পর্যন্ত। আরেকবার একটু দেখেন রহিমের কাছে কয়টা ছিল, রিক্যাপ করতেছি, ভালো করে বোঝেন, কারণ এইটা এমন একটা কোশ্চেন যে কোশ্চেনটা মূলত প্রথমে আসছিল কিন্তু আসলে রিটেনে, তারপরে হঠাৎ করে একবার চলে আসছে হচ্ছে প্রিলিতে, এই কারণে এটা প্রিলিতেও দিয়ে রাখছি আমরা। এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষার হলে থাকলে এগুলো হচ্ছে টাইম কনজিউমিং কোশ্চেন, এগুলোতে একটু সময় বেশি লাগে। এখন কোশ্চেন, স্যার এই অঙ্কে অনেক সময় লাগতেছে, এত বড় জায়গা লাগতেছে, এত বেশি, তাহলে কি করব? স্যার আপনার এরকম কোশ্চেন তো 20টার মধ্যে 12টা দিবে না। এরকম কোশ্চেন সর্বোচ্চ থাকলে কয়টা থাকবে? 2টা থাকবে সর্বোচ্চ, সর্বোচ্চ 2টা থাকবে। তাহলে আপনার 18টা কোশ্চেন থেকে সময় বাঁচাতে হবে এবং 18টা কোশ্চেন থেকে জায়গা বাঁচাইতে হয়। এই যে সময় বাঁচাইলেন, জায়গা বাঁচাইলেন, সেগুলো কি করবেন? এই যে যেগুলো একটু বড় বড় কোশ্চেন সেই কোশ্চেনগুলোর জন্য রেখে দিতে হয়। তার মানে আমরা এভারেজ টাইম বলি যে 1 মিনিটের কাছে কাছে এরকম সময় লাগে একটা ম্যাথের জন্য রেখে দিবেন এভারেজ টাইম। তার মানে কি কিছু কোশ্চেন 1 মিনিটের একটু বেশি লাগবে,
কিছু কোশ্চেন 1 মিনিটের একটু কম লাগতে পারে, এভারেজ টাইম ধরা হয়। ক্লিয়ার? বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে আরেকবার একটু চেক করেন যে আমরা জায়গা বাঁচানো মানে বুঝলেন না? এই পরীক্ষা রাপ করার জায়গা কোথায়? আহারে, আপনাদের আঠি ভেঙে সব সাজ দিতে হয় রে। এই রাপ করার জায়গা কোথায় পাবেন? বাসা থেকে একটা কাগজ নিয়ে যাবেন কিনা রাপ করার জন্য, বলেন? ও না স্যার, তাহলে রাপ কোথায় করবেন বলেন তো? ওই যে আরেকজন বলে অ্যাডমিট কার্ড, দেখছেন? অ্যাডমিট কার্ডের পিছনে করবে রাপ। ভুলেও এই কাজগুলো করেন না। রাপ করার জায়গা একটাই, সেটা হচ্ছে কোশ্চিন। কোশ্চিনের ভিতরে রাপ করা লাগে, বাইরে কোথাও রাপ করা যায় না। রাপ করলে আপনি সাইলেন্ট স্পেল হয়ে যাওয়ার পসিবিলিটির মধ্যে পড়ে যাবেন। তাহলে এখন বলেন, এত বড় রিস্ক নেবেন? দেওয়ার সময় আমাদের স্যাররা আমাদের কোশ্চেনের রাত করতে জানে স্যার। আপনার ওই পরীক্ষার সিট কি কোনো প্রাইমারি স্কুলে পড়ছিল? স্যার একটা হাই স্কুলে পড়ছিল স্যার এটা। ওই প্রাইমারি হাই স্কুল কাছাকাছি এগুলো, ঠিক আছে? আমি কেমনে বুঝলাম? আমি কি জানি যে আপনার পরীক্ষার হচ্ছে সিট কোথায় পড়ছিল? আমি কেন বললাম? কারণ আপনার এই ধরনের কিছু কিছু অড সিচুয়েশন তৈরি হয়। এই রাপ আমি কোশ্চেনের মধ্যে করবো না তো কোথায় করবো? ম্যাথের রাপ কি মাথায় করবো নাকি? এটা ভুল কথাবার্তা। যে টিচারগুলো ওখানে গার্ড পড়ছে তাদের ইনস্ট্রাকশনগুলো ঠিক মতো ছিল না, এই জন্য তারা আপনাদেরকে বাধা দেয়। এখানে বাধা দেওয়ার কিচ্ছু নাই। এমসিকিউ এর কোশ্চিন, ম্যাথ মানে অবশ্যই কোশ্চিনের মধ্যেই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কোনো এই জায়গাটায় ডকুমেন্ট তারা আমাদেরকে প্রোভাইড করে না যে যার মধ্যে বসে বসে রাপ করব আমরা। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। গুড। কথা কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। গুড। তাহলে এইবারে আসেন, আমরা এখন এই জায়গাটায় কি করছি দেখেন। উল্টাপাল্টা একটা কাজ মনে হয় করে ফেলছি। রহিমের কাছে আগে ছিল 100 এক্সট্রা ধরে নিছিলাম, এরপরে করিমের কাছে আমরা কি করছি? 40% বেশি দিয়ে দিছি। এই জায়গাটা একটু মুছে ফেলেন, আমি এই জায়গাটা ভুল করছি 1 মিনিটের জন্য। এই জায়গাটা একটু মুছে। 40% বেশি দিছি হচ্ছে করিমের কাছে। তাহলে রহিমের কাছে 100টা থাকলে করিমের কাছে থাকবে হচ্ছে 140টা। এখন করিমের কাছে যে কয়টা ছিল, রহিমের কাছে যে কয়টা ছিল, ওরা কোশ্চেন বলতেছে করিম দিয়ে দিল রহিমকে। ভালো কথা। তাহলে করিম যদি দিয়ে দেয়, তাহলে করিম কয়টা দিছে? 45টা। তাহলে 45টা দিয়ে দেওয়া মানে মাইনাস, সেই 45টা আসলো কার কাছে? রহিমের কাছে। আসা মানে তাহলে সেখানে কি হয়েছে? প্লাস হয়ে গেছে। তাহলে এখন রহিমের কাছে কমে গেছে, করিমের কাছে বেড়ে গেছে। ওরা বলতেছে এখন রহিম উইল হ্যাভ 10% মোর। রহিমেরই বেশি আছে। কার চাইতে বেশি আছে? দেন করিম, করিমেরটার চেয়ে। তার মানে করিমেরটার সঙ্গে যদি আমরা 110% করি তাহলে সেটা রহিমেরটার সমান আসবে। আমরা একটু আগে ভুল লিখে ফেলছিলাম। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এইটা যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে দেখেন কত আসবে। কারণ কারটার চাইতে বেশি, করিমেরটার চাইতে বেশি। তাহলে করিমেরটার আমাদের কি চলে আসছে? করিমেরটার চলে আসছে আমাদের 110%, অর্থাৎ কাটাকাটি করলে 11/10, 10 এই পাশে যদি গুণন হয়ে যায় তাহলে 1000x প্লাস 450 ইকুয়াল টু 11 দ্বারা গুণন করলাম 1540x, 45 আর 11 গুণন করলে 4 আর 5 9, তাহলে মাঝখানে 9, অর্থাৎ 495। 1540 আর হচ্ছে আমাদের কত ছিল? 1000। তাহলে বিয়োগ করলে আমাদের কত আসে? 540x। আর 450 আর 495 যোগ করলে আমরা একটু আগে পাইছিলাম কত ছিল আমাদের? 945। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি? x এর মান আমরা পাইছি হচ্ছে 945 ডিভাইডেড বাই 540। x এর মান পর্যন্ত ক্লিয়ার কিনা আগে সেটা বলেন। x পর্যন্ত কি ক্লিয়ার সবার? ফাইন। তাহলে এবারে কোশ্চেনের একদম লাস্ট প্রান্তের দিকে তাকান, কি জানতে চাইছে? হাউ মেনি স্ট্যাম্পস ডিড করিম বিগিন? করিম বিগিন, এই বিগিন মানে কি ভাই? শুরু করা। গুড। তাহলে বলেন তো করিম শুরু করছিল কয়টা দিয়ে? 140x। তাহলে আমাদের বের করতে হবে 140x এর মান। তাহলে 140x এর মান কত? 945 ডিভাইডেড বাই হচ্ছে 540। এই হচ্ছে আমাদের লাস্ট ক্যালকুলেশনটা। এটাই কাটাছেড়া করেন, কাটাছেড়া করলে দেখবেন অ্যান্সার চলে আসছে 245। এই সেই অ্যান্সার 245। ক্লিয়ার কিনা এবার তাহলে বলেন? ক্যালকুলেশন লম্বা, এই কারণেই এই অঙ্কটা সবার লাস্টে করাইলাম, কারণ এটা আগে করাইলে আপনাদের খুব বেশি ভালো লাগতো না। ক্লিয়ার? তবে এটাও মাথায় রাখেন, আপনার 20টা কোশ্চেনের মধ্যে সর্বোচ্চ 2টা-3টা কোশ্চেন এরকম হইতে পারে একটু লম্বা টাইপের, এবং ওই কোশ্চেনগুলো সত্যিই পরীক্ষার হলে আমরা সাধারণত বাদ দেওয়ার চেষ্টা করি। কেন? কারণ সবগুলো কোশ্চেন আপনার পরীক্ষার হলের জন্য না। কারণ আপনার দরকার কি? 100-র মধ্যে পাস করা লাগবে, 70 পাইলেই পাস। তার মানে বোঝাই যাচ্ছে যে বাকি 30টা কোশ্চেন বাদ দেওয়া লাগে।
কারণ এমসিকিউ এর কোনো নাম্বার যোগ হয় না। একজন 95 পেয়ে আপনি টিকছেন এমসিকিউ, আর একজন 70 পেয়ে টিকছে, ওই মাঝখানে আপনাদের 25 নাম্বারের কোনো পার্থক্য হবে না, এই নাম্বার কোনো যোগই হয় না। এগুলো হচ্ছে টেকনিক্যাল পরীক্ষা। এই জন্য এমসিকিউ এর পরীক্ষাগুলোকে আমরা কখনো এক্সাম বলি না, এটা একটা গেম। এই গেম আপনাকে খেলতে হবে। পরীক্ষার মধ্যে কোন কোশ্চেন বাদ দেওয়া লাগবে, কোনটা করবেন, কোন সাবজেক্ট আগে করতে হয়, কোন সাবজেক্ট মাঝখানে করতে হয়, কোন সাবজেক্ট শেষে করতে হয়, এগুলো একটা ফ্যাক্টর। এই কারণে এই ধাঁচের কোশ্চেনগুলো একটু, যেগুলো লম্বা ক্যালকুলেশন, আমরা পরীক্ষার হলে সাধারণত অমিট করে যাই, এগুলো করতে যাই না। হ্যাঁ, কখন ট্রাই করি? পুরা পরীক্ষা দেওয়া শেষ, এখনও হাতে আমার 5 মিনিট আছে, 7 মিনিট আছে, 10 মিনিট আছে, এখন কি করবো? এখন কি বসে থাকবো? না, ওই যে কিছু কোশ্চেন যেগুলো আমরা ছেড়ে দিয়ে আসছি, এগুলো তখন আমরা ট্রাই করার চেষ্টা করি। এগুলো সাধারণত শুরুতে আমরা ট্রাই করি না। এখন বোঝেন ঘটনা কি ক্লিয়ার কিনা? এর নেগেটিভ মার্ক পাওয়া কেউ স্যার এমসিকিউতে? হ্যাঁ, বুঝি নাই। এমসিকিউতে ব্যাংকে আপনার নেগেটিভ মার্ক কত থাকে? 0.25, চারটাতে একটা। 75% মার্ক পালে স্যার প্রিলি পাস, মিনিমাম ওয়েট পেলে। আরে 65 এর উপরে উঠলেই হয়। আমি এভারেজ বলছি 70, ঠিক আছে? কিছু কিছু পরীক্ষা এমনও আছে 52 পেয়ে পাস হয়, ঠিক আছে? কিছু কিছু এরকম আছে পরীক্ষা 65 পেয়েও পাস হয়েছে, 70 পেয়েও পাস হয়েছে। ডিপেন্ড করে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের উপরে। কোশ্চেন খুব হালকা হয়েছে, তার মানে 5 নাম্বার বেড়ে গেছে। কোশ্চেন খুব লাইট হয়েছে, তাহলে 5 নাম্বার একটু কি হয়ে যাবে, মানে কোশ্চেন হার্ড হয়েছে, 5 নাম্বার কমে যায়। সাধারণত আমরা বলি যে 65 থেকে 70 এটা হচ্ছে আপনার 5 নাম্বার সাধারণত। তবে কিছু কিছু পরীক্ষাতে আবারও বলে দিচ্ছি 65 নিচে পেয়েও পাস হয়েছে, বহুত পরীক্ষা আছে। ক্লিয়ার? ওই যে আরেকজন দেখেন বলে দিছে 57 পেয়ে পাস করছিলাম, এভারেজ বলা হয়। হ্যাঁ, বলেন বলেন ভাই। স্যার লিখিত পরীক্ষা উত্তরপত্রটা কি ব্ল্যাঙ্ক পেজ থাকে নাকি কোশ্চেনগুলো দেয়া থাকে উপরে উপরে? না, এইটা 3 ধরনের থাকে। আপনার সিস্টেম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কোশ্চেন খাতা একসঙ্গে, উপরে কোশ্চেন, নিচে নিচে ফাঁকা জায়গা থাকে এতটুকু লেখার জন্য, এটা একটা প্যাটার্ন হয়। আরেকটা হয় কোশ্চেন আলাদা, খাতা আলাদা। আরেকটা আবার হয় কোশ্চেন আলাদা, খাতা আলাদা, কিন্তু খাতার মধ্যে আবার মার্কিং করা থাকে যে কোন কোশ্চেনের জন্য কতটুকু পেজ নির্ধারণ করে দেওয়া থাকে। এইরকম প্যাটার্নের হয় কোশ্চেন। ক্লিয়ার? গুড। হ্যাঁ স্যার, কি সেটা? রেকর্ড? ও আচ্ছা, আজকেই দিবে, আজকেই দিবে। এই একটু পরে পেয়ে যাবেন। হ্যাঁ, একটু পরে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আজকেই পেয়ে যাবেন, সমস্যা নাই। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। তাহলে মোটামুটি 1 নাম্বার লেকচার আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই তো নাকি? ওকে, তাহলে বাকিগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট দিনে ইনশাল্লাহ দেখা হবে আবার, ইনশাল্লাহ। ঠিক আছে? এক্সাম আপনাদের জানাই দিবে, এক্সাম জানাই দিবে, কবে হবে আপনাদের জানাই দিবে গ্রুপে, সমস্যা নাই। ঠিক আছে? এখানে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে এটাকে আমরা করব নাকি স্যার আপনি করাই দিবেন? কোনটা স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন? ইম্পর্টেন্ট কোশ্চেন না, বলেন সেগমেন্ট 2 সেগমেন্ট 3 আপনাদের কাজ। যেগুলো প্রবলেম হবে ফাইন্ড আউট করে রাখবেন। সলভ ক্লাসের ডেট দেওয়া হবে, ওই দিন সলভ ক্লাসে আপনারা শুধু পেজ উল্টায় বলবেন যে এত নাম্বার আমাদের প্রবলেম। ওই সলভ ক্লাসে তখন এটা সলভ করে দেওয়া হবে। ক্লিয়ার? সবাই একসঙ্গে কথা বলে শুনতেছি না। মেহেদি, একজন করে বলি। মেহেদি, কি হয়েছে? স্যার বলতেছিলাম যে স্যার এই শীটের উপরে যে স্যার নেক্সট পরীক্ষা হবে, এটা কি স্যার সেগমেন্ট 1 2 3 তিনটার উপরে হবে নাকি সেগমেন্ট 1 এর উপরে হবে? এখানে সেগমেন্ট 1 2 3 বলে কোনো কথা নাই, কথা হচ্ছে পার্সেন্টেজের এমসিকিউ এর উপরে কোশ্চেন হবে। ঠিক আছে? হ্যাঁ, পার্সেন্টেজ এমসিকিউ সবগুলোই পড়তে হবে, সম্পূর্ণ চ্যাপ্টারের উপরে। দেখেন, আমরা টিচার্স ওয়ার্কে কি করি, পুরা চ্যাপ্টারটার অল ওভার একটা ধারণা দেই। কথা কি ক্লিয়ার? তারপরেও আপনাদের বাসার প্র্যাকটিসের জন্য আমরা সেগমেন্ট 2 এবং সেগমেন্ট 3 দিয়ে দিছে। দাঁড়া রে ভাই রে, আহারে, একটা কথা বলতেছি, তোদেরকে নর্মাল কমন সেন্স নাই যে একজনের উত্তরটা দেওয়া শেষ হোক তারপরে কোশ্চেন করি? আমি কি সুইচ বন্ধ করে দিছি নাকি যে কথা বলা বন্ধ? আপনারা না বড় হইছেন রে, বেশ না, আপনারা খালি বয়স বাড়ছে আপনাদের, কিন্তু আপনারা স্বাভাবিকভাবে বড় হন নাই। এটা খুব কষ্টকর বিষয়। এই যে ভুলেই গেছে, এখন মেয়েদের জন্য কি বলতেছিলাম ভুলে গেছে। বলেন কার কোশ্চেন আছে, বলেন এবারে কার কি কোশ্চেন আছে? স্যার সেগমেন্ট 3 এর কি কোনো এক্সট্রা কোনো ম্যাথ করে দেওয়া যাবে স্যার? এখন কি বললাম বলেন তো একটু আগে, সেগমেন্ট 2 এবং 3 এর ব্যাপারে কি বললাম সাগর?
যেতে বলছেন। ও আচ্ছা, বলার পরও ভাল লাগে না আপনাদের? এই বলার পরও ভাল লাগে না কেন? আপনাদের তো বলেই দিলাম যে এখন ক্লাসে সেগমেন্ট 1 হবে, 2, 3 ক্লাসে হবে না। এগুলো কখন হয়? এগুলো আপনাদের 3-4টা লেকচার শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটা টাইম দিয়ে দিব যে অমুক দিন, আগে থেকে ডিক্লেয়ার করে দেব গ্রুপে যে অমুক দিন লেকচার 1 এবং 2 সলভ ক্লাস হবে। আগে থেকেই বলে দিব। কিসের সলভ ক্লাস? আগডুম বাগডুম নিয়ে না, ওই যে 2 আর 3 নিয়ে যেগুলো সলভ আছে আপনাদের, ওগুলোর সলভ ক্লাস হবে আলাদা, বলেই তো দিলাম। ক্লিয়ার বিষয়? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফেজ ভাই। এখন আবার আরেকটা ক্লাস আছে আমার, নেক্সট দিনে ইনশাল্লাহ দেখা হবে। আরও আপনাদের অনেক কোশ্চেন মাথার মধ্যে আসলে সেগুলোর ইনশাল্লাহ অ্যান্সার দিব। ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকে ভাই। Yes.